বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর 2025, বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 57তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 8ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, সংক্ষেপে বলে এডিআর। এডিআর এডিআর এর অর্থ হলো অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। বাংলায় যদি করেন তাহলে হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আলোচনা করেছে 89 ক থেকে 89 কুয়া। 89 ক থেকে 89 কুয়া। তো বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টা আসলে কি? দেখেন, একটা দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হয়। আরজি দাখিলের 5 কার্য দিবসের মাধ্যমে সমন, 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করে। বিবাদী বরাবর পৌঁছায় 30 দিনের মধ্যে। বিবাদী 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিবে। লিখিত জবাবের পরে ইস্যু গঠন হবে। ইস্যু গঠনের এক ইস্যু গঠনের 180 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি, 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হবে। চূড়ান্ত শুনানি শেষ হবে 120 কার্য দিবসের মধ্যে। এরপর অধিকতর চূড়ান্ত শুনানি, তারপর যুক্তি তর্ক, তারপর জাজমেন্ট, রায়, তারপরে ডিগ্রি। ডিগ্রি পাইয়েও শেষ হয় নাই, এরপরে আবার জারি মামলা। তো তাহলে আপনি যদি একটা দেওয়ানি মামলা করেন, এই দেওয়ানি মামলায় প্রতিকার পাওয়া একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। বুঝতে পারছেন? তো এজন্য আমাদের দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান করা হলো। এই বিধানটা সংযুক্ত করা হয় 2003 সালে। আগে আমার কথা শুনেন, বই দেখার দরকার নাই। তো এই বিধানের নিয়ম হলো কি, যখন আরজি দিবে, আরজির পরে সমন গেল, সমনের পর লিখিত জবাব দিল। লিখিত জবাব দেওয়ার পরে যখন পরের তারিখে উভয় পক্ষ হাজির হবে, উভয় পক্ষ হাজির হবে, তখন আদালত পক্ষগণের মধ্যে একটা আপোষ মীমাংসার চেষ্টা করবে। এটাই বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো আমাদের দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির 2টা পদ্ধতি আছে। একটা হলো মধ্যস্থতা বা মেডিয়েশন, আর একটা হচ্ছে আপনার আরবিট্রেশন বা সালিসি। তাহলে এই যখন লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলো, আদালত তাদের বাধ্যতামূলক ভাবে বলবে যে যাও তোমরা মধ্যস্থতা করে আসো। তো মধ্যস্থতা যদি তারা করার যে নিয়মাবলী, মধ্যস্থতাকারী কি হবে, কতদিনের মধ্যে নিয়োগ হবে, পারিশ্রমিক কি হবে, এই বিধিবিধান আমরা এখন পড়ব। তো মধ্যস্থতা যদি তারা যদি নিজেরা নিজেরা মধ্যস্থতা করতে পারে, তখন আদালত এসে জানাবে যে না আমরা মধ্যস্থতা করেছি। তখন আদালত তাদের ওই সম্মতি অনুসারে ডিক্রি দিয়ে দিবে, রায় ডিক্রি দিয়ে দিবে। তাইলে ওই যে দেওয়ানি কার্যবিধির যে এত লেংদি প্রসেস, এত দীর্ঘসূত্রিতা, দীর্ঘ প্রক্রিয়া, এটা অনুসরণ করার দরকার নাই, কারণ উভয় পক্ষ এই জায়গা কি আপোষ মীমাংসা মধ্যস্থতা করে ফেলেছে। আর যদি দেখা যায় যে তাদের মধ্যে সকল প্রকার আলাপ আলোচনা ব্যর্থ হয়েছে, কোনো প্রকার আপোষ মীমাংসা করা সম্ভব হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই প্রচলিত মামলার যে পদ্ধতি, সেই অনুসারে মামলার কার্যক্রম আগাবে। তো এখন এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এই বিধানটা দেওয়ানি কার্যবিধির যে মধ্যস্থতা, এটা 2012 সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। মানে লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ আসলেই এটা পাঠাবে আদালত। ব্যর্থ হইলে মামলা চলবে, সমস্যা নাই, কিন্তু অবশ্যই আদালত পাঠাবে যে আপোষ মীমাংসা করা যায় কিনা, মধ্যস্থতা করা যায় কিনা। তো আমরা একটু পড়ি, দেখেন। লিখিত জবাব দাখিলের পর বল দিবেন উভয় পক্ষ হাজির হলে, এই যে দেখছেন, লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে আদালত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ বিরোধ মীমাংসার উদ্যোগ নিবে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 89 ক থেকে 89 গ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় আলোচনা করছে। কত থেকে কত? 89 ক থেকে 89 গ। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির গোল দিবেন 2টি পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। 2টি পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কয়টা পদ্ধতি আছে? 2টা। একটা হলো মধ্যস্থতা, আর একটা হচ্ছে এই যে দেখেন, মধ্যস্থতা মেডিয়েশন, আর একটা হচ্ছে কি সালিসি বা আরবিট্রেশন। তো প্রথমে আমরা চলে আসি মধ্যস্থতা আসলে কি। মধ্যস্থতাকে ইংরেজিতে বলে মেডিয়েশন। ধারা 89 ক, আন্ডারলাইন করেন, ধারা কত? 89 ক। বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে গোল দিবেন বাধ্য। দেখছেন, এখন বিকল্প মধ্যস্থতা পাঠাতে কি বাধ্য। পূর্বে এটা ঠিক ছিল।
আগে এটা পাঠানো আদালতের জন্য ঐচ্ছিক ছিল, পাঠাইলে পাঠাইছে, না পাঠাইলে নাই। 2012 সালের সংশোধনীর মাধ্যমে, এটা গোল্ডেন 2012 সাল, 2012 সালের সংশোধনীর মাধ্যমে 89 কতে দ্য কোর্ট মে, আন্ডারলাইন করবেন, দ্য কোর্ট মে এর পরিবর্তে দ্য কোর্ট শাল গুলো ব্যবহার করায় মধ্যস্থতা আদালতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এখন পর্যন্ত আমাদের কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। প্রশ্ন আসবে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কত ধারা থেকে কত ধারা, 89 ক থেকে 89 ক। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধের কয়টা পদ্ধতি আছে? দুইটা, মেডিয়েশন, আরবিট্রেশন। তার মধ্যে মেডিয়েশন বাধ্যতামূলক করা হয় কত সালে? 2012 সালে। এখন দেখেন ধারা 89 ক, মধ্যস্থতার কার্যক্রম শুরু করা। মধ্যস্থতার কার্যক্রম শুরুর ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। কি কি দেখেন? লিখিত জবাব দাখিল হতে হবে, আন্ডারলাইন করেন, লিখিত জবাব দাখিল হতে হবে। অর্থাৎ লিখিত জবাব দাখিলের আগে কখনোই মধ্যস্থতা করা সম্ভব না। অবশ্যই একটা মামলায় লিখিত জবাব দাখিল হতে হবে। অতঃপর আদালত মধ্যস্থতার কার্যক্রম শুরু করতে পারবে শুধুমাত্র, গোল দিবেন, বিবাদী লিখিত জবাব দাখিল করলে, এর আগে নয়। লিখিত জবাব তো বিবাদী দেয়, বাদী কি লিখিত জবাব দিতে পারে? পারে না। তারপরে দেখেন, মকদ্দমার বিরোধী পক্ষগণ ব্যক্তিগতভাবে বা তাদের সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে হাজির হতে হবে। এই যে বিরোধী পক্ষগণ, তারা স্বয়ং হাজির হবে, স্বয়ং, অথবা কার মাধ্যমে? আইনজীবীর মাধ্যমে। স্বয়ং হবে অথবা তাদের আইনজীবীর মাধ্যমে। এবং দেখেন, আদালত মকদ্দমার শুনানি স্থগিত করবে। সুতরাং দেখেন, সুতরাং লিখিত জবাব দাখিলের পর যদি মকদ্দমার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়, তাহলে আদালত শুনানি বল দিবেন মুলতুবি, অ্যাডজর্নিং হিয়ারিং। অ্যাডজর্ন শব্দটার অর্থ হলো মুলতুবি। শুনানি মুলতুবি রেখে মকদ্দমার বিরোধ নিষ্পত্তির জন্য আদালত, আন্ডারলাইন করবেন, আদালত নিজে মধ্যস্থতা করতে পারে। মানে যে আদালতে মামলাটা আছে সেই আদালত স্বয়ং মধ্যস্থতা করতে পারে। বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণের জন্য বিরোধটি, আন্ডারলাইন করবেন, দ্য লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিয়োগকৃত সংশ্লিষ্ট আইন সহায়ক কর্মকর্তার বা লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠাতে পারে। দেখেন, লিগ্যাল এইড কর্মকর্তা সাধারণত একজন সহকারী জজ পদমর্যাদার একজন লিগ্যাল এইড কর্মকর্তা হন। তাহলে মধ্যস্থতার জন্য আদালত স্বয়ং মধ্যস্থতা করতে পারে, অথবা লিগ্যাল এইড কর্মকর্তার কাছে পাঠাতে পারে। অথবা দেখেন, মকদ্দমার পক্ষগণের নিযুক্ত উকিলের নিকট পাঠাইতে পারে, উকিলের কাছে, যে তোমাদের যে যার যার আইনজীবী তাদের কাছে দেখেন আপনার মধ্যস্থতা করতে পারেন কিনা। বা যে ক্ষেত্রে কোনো উকিল নিযুক্ত করা হয়নি সেক্ষেত্রে পক্ষ বা পক্ষগণের নিকট পাঠাতে পারে। ধরেন কোনো উকিল এখনো নিযুক্ত করা হয় নাই, তাহলে পাঠাবে পক্ষ বা পক্ষগণের কাছে। বা জেলা জজ কর্তৃক তৈরিকৃত, আন্ডারলাইন করবেন, জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারী প্যানেল থেকে কোন একজন মধ্যস্থতাকারী নিকট পাঠাতে পারে। প্রতিটা জেলায় দেওয়ানি মামলায় মধ্যস্থতাকারী কারা হবে? জেলা জজ কর্তৃক একটা প্যানেল আছে, যে তারা এই বিভিন্ন মামলায় মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তাহলে জেলা জজ কর্তৃক প্রস্তুতকৃত কুরিয়ার সার্ভিসের তালিকা আছে সমনের ক্ষেত্রে। জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারীর কি আছে? প্যানেল আছে। বুঝছেন? পরীক্ষা একবার প্রশ্ন আসছিল যে মধ্যস্থতাকারী প্যানেল কে তৈরি করে? সরকার, জেলা জজ, হাইকোর্ট ডিভিশন, উপরের সবাই কে? জেলা জজ। আচ্ছা, তো আমরা চলে এসে জেনে রাখা গেল দেওয়ানি কার্যবিধির অধীন মধ্যস্থতার এই বিধান, আন্ডারলাইন করবেন, অর্থঋণ আদালত আইন 2003 এর ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থঋণ আদালত আইন একটা বিশেষ আইন। অর্থঋণ আদালত আইনের সাধারণত আর্থিক প্রতিষ্ঠান যেগুলা যেগুলা একজন আর একজনকে ঋণ দেয়, তো তারা সেই সকল মামলা অর্থঋণ আদালতে হয়। ওই যে ব্যাংক 1000 কোটি টাকা ঋণ দিছে, ব্যাংক মামলা করবে অর্থঋণ আদালতে। বুঝছেন? তো অর্থঋণ আদালতের আলাদা মধ্যস্থতা রিলেটেড ওই আইনে আলাদা বিধানই আছে। তো এই জায়গা দেওয়ানি কার্যবিধিতে লাগবে না, কারণ অর্থঋণ আদালত আইন 2003 এর অধীন মধ্যস্থতা সম্পর্কিত আলাদা বিধান আছে। যেহেতু ওই আইনে আলাদা বিধান আছে, তো এই জায়গায় অর্থঋণ আদালতের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির মধ্যস্থতা সংক্রান্ত বিধানাবলী প্রযোজ্য নয়। অতঃপর দেখেন, এই গরম লাগলে আপনারা ফ্যান অন করে নিয়েন। 2017 সালে দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 89 ক ধারা সংশোধন করে মধ্যস্থতাকারী হিসেবে
দ্য লিগাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিয়োগকৃত আইন সহায়ক কর্মকর্তা বা লিগাল এইড অফিসার যুক্ত করা হয়। এখানে একটা বিষয় দেখেন, একটু আগে বলছি যে মধ্যস্থতা আদালত স্বয়ং করতে পারে অথবা লিগাল এইড অফিসারের কাছে পাঠাইতে পারে নাকি। তো এই লিগাল এইড অফিসারের কাছে যে পাঠাবে এটা 2017 সালে করছে। 2017-র আগে এই বিধানটা ছিল না, অর্থাৎ 17-র আগে লিগাল এইড কর্মকর্তা মধ্যস্থতা করতে পারতো না। তো এই বিধানটা করছে কত সালে? 2017 সালে। 89 ক-2 যে সকল ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মধ্যস্থতাকারী হতে পারবে, যে সকল ব্যক্তি, যে সকল ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারে। ইতোমধ্যে আমরা একটা ধারণা পেয়েছি যে কারা কারা মধ্যস্থতাকারী হতে পারে। দেখেন, আদালত, স্বয়ং আদালত, পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল প্লিডার্স, বা উক্ত উকিল কর্তৃক নিযুক্ত অন্য কোনো উকিল যে উক্ত মকদ্দমায় কোনো পক্ষ কর্তৃক নিযুক্ত হয়নি। তাহলে আদালত নিজে পারে, কোন উকিল সাহেব যারা পক্ষগণ কর্তৃক নিযুক্ত তারা পারে, অথবা পক্ষগণ কর্তৃক নিযুক্ত হয়নি এমন উকিল সাহেবরা পারে। আন্ডারলাইন করেন, অবসরপ্রাপ্ত কোনো বিচারক, এমন একজন বিচারক যিনি অবসরে গেছে নাকি। তারপরে দেখেন, জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারী, এটা আমরা জানি প্রতিটা জেলায় মধ্যস্থতাকারীর একটা প্যানেল আছে। এই প্যানেলটা তৈরি করছে কি? জেলা জজ। অন্য কোনো ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসেবে উপযুক্ত মনে করে। এছাড়া এদের কারোর পছন্দ হয় নাই, পক্ষরা মধ্যস্থতাকারী বানাইছে ফেরদৌস সর্দার। ফেরদৌস সর্দারও মধ্যস্থতাকারী হতে পারে, বুঝছেন। উপরে যারা আছে তারা ছাড়াও পক্ষগণ যদি মনে করে যে আমরা অমুকরে মধ্যস্থতাকারী হিসেবে মানি, তাহলে সেও মধ্যস্থতা করতে পারে। এখন জেনে রাখা ভালো, দেখেন, মধ্যস্থতাকারী প্যানেল তালিকা প্রস্তুত করবে, গোল দিবেন জেলা জজ। তবে মধ্যস্থতাকারী তালিকা প্রস্তুতির ক্ষেত্রে আন্ডারলাইন করবেন জেলা জজ, এটা বিবিআই, পুরাতন বইতে নেই। জেলা জজ জেলা বার সমিতির সভাপতির পরামর্শ গ্রহণ করবে। 3টে স্টার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মধ্যস্থতাকারী তালিকা যে প্যানেল তৈরি করবে কার পরামর্শ নিবে? জেলা বার সমিতির সভাপতি, সম্পাদক না কিন্তু, কে? এটা গুরুত্বপূর্ণ যে মধ্যস্থতা ক্ষেত্রে জেলা জজ কার পরামর্শ নিবে? জেলা বার সমিতির সভাপতি। এই তো ভবিষ্যৎ জেলা বার সমিতির সভাপতি চলে আসছে আমাদের মাঝে। দিনেশ, আপনি বসেন, আসেন পরে আগে। তো দেখেন, মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করার ক্ষেত্রে কার পরামর্শ নিবে? বারের সভাপতির। এটা গুরুত্বপূর্ণ। আপনারা যত যাই পড়ি না কেন, কিছু কিছু জায়গা আছে যে প্রশ্নগুলো ওখান থেকেই হয়ে থাকে। যে তারপরে দেখেন, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মধ্যস্থতাকারী প্যানেল প্রস্তুত করবে। সবাই বড় হয়েছে, লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ, দেখেন, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। আন্ডারলাইন করেন, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। 3টে স্টার দেন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। প্রজাতন্ত্রের লাভজনক পদে কি আছে? প্রজাতন্ত্রের লাভজনক পদ যদি এইভাবে বলি, সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা কে? যে কোনো সরকারি কর্মকর্তা, সে আপনার বিচারক হতে পারে, পুলিশ হতে পারে, শিক্ষক হতে পারে, যে কেউ, বুঝছেন। এখন আপনি বলতে পারেন যে স্যার প্রজাতন্ত্রের লাভজনক কর্মচারী যে যদি মধ্যস্থতাকারী হতে পারবে না, এটা আবার 2টা ব্যতিক্রম আছে। কে কে? ওই যে আদালত স্বয়ং মধ্যস্থতা করতে পারে, আদালত তো প্রজাতন্ত্রের লাভজনক কর্ম। আর একটা হলো লিগ্যাল এইড কর্মকর্তা। লিগ্যাল এইড কর্মকর্তা একজন সহকারী জজ পদমর্যাদার একজন ব্যক্তি। তাহলে এই 2টা ছাড়া আর প্রজাতন্ত্রের লাভজনক পদে যারা আছে কেউ মধ্যস্থতাকারী হতে পারবে না। অনেক, আপনি যদি মনে করেন যে ওসি সাহেব মধ্যস্থতাকারী হবে, হবে না, কারণ তিনি একজন প্রজাতন্ত্রের লাভজনক পদে কর্মরত আছেন। কি মাহবুব সাহেব, পেজ খুঁজে পাইছেন? আচ্ছা, একটু আশেপাশে সহায়তা নেন। তো এখানে যে প্রশ্নটা আসতে পারে যে মধ্যস্থতাকারী কে হবে আর কে হবে না, বুঝছেন। স্বয়ং আদালত হতে পারে, আপনার ওই লিগ্যাল এইড কর্মকর্তা হতে পারে, আইনজীবী হতে পারে, অন্য আইনজীবী হতে পারে,
লিগ্যাল এইড কর্মকর্তা তো বললামই। আর তবে এরা পারলেও একজন পারবে না, সে হলো কে? প্রজাতন্ত্রের লাভজনক পদে যে আছে সে। আমরা চলে আসি মধ্যস্থতাকারী ফি। এখানে আপনার জাস্ট 89 ক ধারাটা মনে রাখলেই হবে, এখানে সাবসেকশন মনে রাখার কোনো দরকার নাই। মধ্যস্থতার ফি নির্ধারণ, মধ্যস্থতা যিনি করবেন তার তো একটা পারিশ্রমিক রেমুনারেশন আছে। মধ্যস্থতার ফি পক্ষগণ, আইনজীবী, মক্কেল, মধ্যস্থতাকারী পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করবে। অর্থাৎ মধ্যস্থতাকারী ফি কত হবে এটা সবাই আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে নির্ধারণ করবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালত নির্ধারণ করে দিবে। যদি তারা মধ্যস্থতাকারী নিয়োগে কি হয়, ব্যর্থ হয়, তাহলে আদালত নির্ধারণ করে দিবে, সেটা পক্ষগণের উপর বাধ্যকর হবে। তাহলে প্রথম দায়িত্ব কার? প্রথম দায়িত্ব কার? প্রথম দায়িত্ব হচ্ছে পক্ষদের। যদি পক্ষরা ব্যর্থ হয় তাহলে কে দিবে? আদালত। দেখেন, যে ক্ষেত্রে গোল দিবেন আদালত বা আইন সহায়ক কর্মকর্তা মধ্যস্থতা করে, মানে যে ক্ষেত্রে মধ্যস্থতাকারী হচ্ছে স্বয়ং আদালত অথবা আইন সহায়ক কর্মকর্তা, সেক্ষেত্রে আদালত বা আইন সহায়ক কর্মকর্তা কোনো ফি আরোপ করবে না। তো এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কে মধ্যস্থতাকারী হলে তার কোনো ফির আরোপ আরোপ করা হবে না। আদালত তাকে লিগ্যাল এইড কর্মকর্তা, বুঝছেন? তো আদালত বা লিগ্যাল এইড কর্মকর্তা ব্যতীত অন্য কেউ যদি মধ্যস্থতাকারী হয় অবশ্যই একটা ফি থাকবে। নির্মল, যদি হ্যাঁ আদালত নির্ধারণ করে দিল বিধায় আদালত ফি কাটবে না। হ্যাঁ, কিন্তু যাদের ভিতরে পক্ষের ভিতরে সংযোগ নেই তারা তাদের কি দিবেন? কোন অ্যামাউন্টের কথা বলতেছেন আপনি? জাস্ট এতটুকু মনে রাখেন, এই জায়গা বলতেছে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব যে পালন করতেছে তার ফির কথা। অন্য ফি উকিল রে কারে ঠিক করবে না না করবেন সেই ফির বিষয় তো এটা না। তারে তো আপনি পক্ষে যদি উকিল নেন, উকিল কি আপনার সাথে এমনি যাবে? সেই ফির কথা এই জায়গা আসবে কেন? এই জায়গায় দায়িত্ব হলো যে যদি মধ্যস্থতাকারী হচ্ছেন তারা টাকা পয়সা দেওয়া লাগবে, কিন্তু এক দুইজন মধ্যস্থতাকারী হলে তাদের টাকা পয়সা দেওয়া লাগবে না, স্বয়ং আদালত আর লিগ্যাল এইড, বুঝছেন? কিন্তু বাদীর সাথে যে আইনজীবী আছে, বিবাদীর সাথে যে আইনজীবী আছে, তারা যদি মামা চাচা হয় ফ্রিতে গেল, কিন্তু না হলে তো টাকা পয়সা নিবে, এটা তাদের ব্যাপার। বুঝা গেছে? তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে এটাই ওই যে কে মধ্যস্থতাকারী ফি কত নির্দিষ্ট আছে নাই? নির্মল, গোপালগঞ্জের ওসি সাহেব মধ্যস্থতাকারী যদি নিযুক্ত হয় তাহলে কত টাকা ফি পাবে? কেন পারবে না? পারবে না কারণ উনি প্রজাতন্ত্রের লাভজনক কর্মে। জি, তাহলে নির্মল ঠিক আছে, সেন্স এখনো। দেখেন, এখন আমরা চলে আসি মধ্যস্থতাকারী নিয়োগ। মধ্যস্থতার আদেশ প্রদানের গোল দিবেন 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে কিনা। এই 10 দিন মনে রাখতে হবে। মধ্যস্থতার যখন আদেশ দিল 10 দিনের মধ্যে তারা একজনে নিয়োগ করবে যে আসলেই তারা এখন মধ্যস্থতাকারী নিয়োগ করছে কিনা। যদি তারা নিয়োগে ব্যর্থ হয়, গোল দেন ব্যর্থ হয়, তাহলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করবে। তো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন যে প্রথমত মধ্যস্থতাকারী নিয়োগ করবে কত দিনের মধ্যে? 10 দিন। যদি 10 দিনের মধ্যে তারা নিয়োগ করতে না পারে তাহলে আদালত নিয়োগ করে দিবে কতদিন? 7 দিন। অর্থাৎ সর্বাধিক গোল দিবেন 17 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ সময় কত? 17 দিন। প্রাথমিকভাবে 10 দিন, পরে 7 দিন, সর্বমোট 17 দিন। যেদিন আদালতকে নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে সেদিন, বা যেদিন আদালত আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে সেদিনও তো মধ্যস্থতাকারী গোল দিবেন 60 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবে। মধ্যস্থতা এটা শেষ করবে কয়দিনের মধ্যে? 60 ডেজ, 60 দিনের মধ্যে। মাহবুব সাহেব পাইছেন? 60 দিন গোল দিয়ে। তবে আদালত নিজের ইচ্ছায় বা পক্ষদের যৌথ আবেদনের প্রেক্ষাপটে অতিরিক্ত গোল দিবেন 30 দিন বাড়াতে পারে। 30 দিন 60 দিন হ্যাঁ, 60 দিনের মধ্যে ধরেন মধ্যস্থতা 60 দিনের মধ্যে হয় নাই, তখন আদালত নিজের স্থায়ী বাড়াইতে পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে বাড়াইতে পারে। তাহলে 60 আর 30 মোট কত? 90। এটা এটা মনে রাখতে হবে। অর্থাৎ সর্বাধিক 90 দিনের মধ্যে মধ্যস্থতা শেষ করতে হবে। 3টে স্টেপ। তো যে জিনিসগুলো জানা দরকার
যে মধ্যস্থতাকারী নিয়োগ করবে 10 পরে 7, মধ্যস্থতা সেট করবে 60 পরে কত 30, মোট 90। আর এই যে যে 30 দিন যে বাড়াইলো, এটা আদালত স্বপ্রণোদিত হয়ে বাড়াতে পারে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতে বাড়াতে পারে। আমরা চলে এসে আদেশ দেওয়া। মধ্যস্থতার ফলাফল যদি মকদ্দমার বিরোধের আপোষ হয়, মানে মধ্যস্থতা সুসম্পন্ন হয়েছে, পক্ষরা রাজি হয়েছে, তাহলে আপোষ প্রতিবেদন প্রাপ্তির গোল দিবেন 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে। তাহলে মধ্যস্থতা যদি সুসম্পন্ন হয় তাহলে আদেশ দিবে কয় দিনের মধ্যে? 7 দিন। এই ক্ষেত্রে গোল দিবেন 23 আদেশের প্রাসঙ্গিক বিধান অনুসরণ করবে। আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, শুনেন। দেওয়ানি কার্যবিধি 23 আদেশের 3 বিধিতে বলছে সোলে ডিক্রি, কনসেন্ট ডিক্রি, আপোষ সূচক ডিক্রি, সম্মতি সূচক ডিক্রি, একই কথা। তা আপোষ সূচক ডিক্রি আছে 23 আদেশের 3। আপোষ সূচক ডিক্রি কি? আপোষ সূচক ডিক্রি হলো পক্ষরা যে কোনো পর্যায়ে, একটা মামলার শুরু থেকে রায়ের আগ পর্যন্ত যে কোনো পর্যায়ে তারা নিজেরা নিজেরা মিলে গিয়ে আদালতে জানাইতে পারে যে আমরা আপোষ মীমাংসা নিজেরা করে ফেলাই, তো আপনি এখন ডিক্রি দেন। এটার বলে সোলে ডিক্রি। বুঝতেন? তাহলে মধ্যস্থতার ডিক্রির ক্ষেত্রে অনুসরণ করবে 23 আদেশের বিধিবিধান। বাট সোলে ডিক্রি আর মধ্যস্থতার ডিক্রি কিন্তু এক না। মধ্যস্থতার পাঠায় লিখিত জবাব দাখিলের পর মধ্যস্থতার পাঠাইতে আদালত বাধ্য, কিন্তু সোলে ডিক্রি মানে ওই যে আপোষ সূচক যে ডিক্রি 23 আদেশে আছে, আপোষ করবে না না করবে এটা আদালত কাউরে পাঠাইতে বাধ্য না। তারা যদি নিজেরা নিজেরা আপোষ করে তখন আদালতে এসে জানালো যে আমরা আপোষ করছি, ডিক্রি দিয়ে দেন। বুঝছেন? কিন্তু মধ্যস্থতার ডিক্রি আদালত মানে ওই মধ্যস্থতা কার্যক্রমে পাঠাইতে আদালত বাধ্য, কিন্তু আপোষ মীমাংসা করার জন্য পাঠাইতে আদালত বাধ্য না। ওটা যে কোনো পর্যায়ে আপোষ সূচক ডিক্রি যে কোনো পর্যায়ে হতে পারে, কিন্তু মধ্যস্থতা হবে লিখিত জবাব দাখিলের পরে। আবার মধ্যস্থতার ক্ষেত্রে একটা বিষয় আছে, ওই যে 10 দিন, 7 দিন, 60 দিন, 90 দিন নাকি, কিন্তু এই সোলে ডিক্রির ক্ষেত্রে ওরকম কোনো বিধিবিধান নাই। আচ্ছা, অর্থাৎ 23 আদেশে যে আপোষ ডিক্রি হয় বা সোলে ডিক্রির বিধান আছে তা অনুসরণ করবে, রয়েছে তা অনুসরণ করবে। এমন আপোষনামায় মকদ্দমার পক্ষগণ সম্পাদনকারী হিসেবে বা আইনজীবী যদি থাকে, আইন সহায়ক কর্মকর্তা ও মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করবে। এটা আন্ডারলাইন করেন। এমন আপোষনামায় এই যে যে মধ্যস্থতার ডিক্রি যে আপোষ হলো, এখানে আইনজীবী যদি থাকে সে স্বাক্ষর করবে, আইন সহায়ক কর্মকর্তা করবে, আর কে করবে? মধ্যস্থতার সাক্ষী। জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা 2 নম্বর পয়েন্টটা, মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধ মীমাংসিত হলে পক্ষগণ কর্তৃক আর্জি বা লিখিত জবাবে প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের নির্দেশ দিয়ে আদালত একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখ হইতে গোল দিবেন 60 দিনের মধ্যে উক্ত ফি ফেরত পাবে। এই কথাটার অর্থ কি? দেওয়ানি মামলা যখন দায়ের করে বাদী একটা ফি দেয়, কোর্ট ফি দেয় নাকি? আবার সেট অফ কতদিন করছে, সেট অফ যখন বিবাদী দাবি করে বিবাদীও একটা কোর্ট ফি দেয়। কিন্তু যখন তাদের মধ্যে মধ্যস্থতা কার্যক্রম সফল হয়েছে, তো তখন আবার ওই বাদী বিবাদী যে কোর্ট ফি আদালতে দিছিল এটা ফেরত পাওয়ার হকদার কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। বুঝছেন? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মধ্যস্থতা কার্যক্রম সফল হলে বাদী বা বিবাদী কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী কত দিনের মধ্যে? 60 দিন। পুরাতন বইতে প্রশ্নের মধ্যে আছে এই প্রশ্ন, এমন না যে নেই। দেওয়ানি কার্যবিধির 89 ক 12 ধারা অনুযায়ী বলা যায়, মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে আপিল কিংবা রিভিশন করা যাবে না। মধ্যস্থতায় যদি কোনো ডিক্রি দেয় বা আদেশ দেয়, এর বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। স্টার দিয়ে লেখেন রিভিউ করা যাবে। রিভিউ করা যাবে। এই পেজ নাম্বার যে খুঁজতেছেন 962 পেজ বের করেন। তো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে মধ্যস্থতার ডিগ্রির বিরুদ্ধে কি কি করা যায় না? আপিল করা যায় না, রিভিশন করা যায় না, কি করা যায়? রিভিউ। রিভিউ। অপরদিকে সোলে ডিক্রি, সোলে ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে। সোলে ডিক্রি, সোলে ডিক্রি একটু লেখেন, এখানে লেখেন, লেখেন সোলে ডিক্রি। সোলে ডিক্রি লেখে তীর চিহ্ন দেন।
তীরচিহ্ন দিয়ে লেখেন আপিল বা রিভিউ করা যাবে না, আপিল বা রিভিউ করা যাবে না। হ্যাঁ, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না, রিভিশন করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন যে মধ্যস্থতা ডিগ্রির বিরুদ্ধে করা যায় কি ভাই? রিভিউ। আর সোলে ডিগ্রির বিরুদ্ধে করা যাবে কি? রিভিশন। অতঃপর পরের পয়েন্টটা দেখেন, 89 গ ধারায় মধ্যস্থতায় আপিলের বিধান, ভাষাটা ঠিক নাই, মধ্যস্থতা শব্দটা কেটে নেন, হবে আপিলে মধ্যস্থতার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। মধ্যস্থতা কেটে দেন, আপিলের পরে লেখেন মধ্যস্থতা, তাইলে হয়ে যাচ্ছে। 89 গ ধারায় আপিলে মধ্যস্থতার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, বুঝেন নাই? অর্থাৎ মূল মামলায় মধ্যস্থতা হলো 89 ক, আর আপিল পর্যায়ে গিয়েও মধ্যস্থতা করা যায়, সেটা কত? 89 গ। পাইছেন মাহবুব সাহেব? পান নাই? তা যদি আপনারা বলে যে মধ্যস্থতা কি মূল মামলায় করা যায় না আপিলে করা যায়? মূল মামলায় করা যায়, আপিলে করা যায়। মূল মামলায় কত? 89 ক। আর আপিলে কত? 89 ক। বুঝছেন? আচ্ছা, 2012 সালের সংশোধনীর মাধ্যমে 89 ঘ বা 89 উয়া ধারা সমূহ সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ 2012 সালের আগ পর্যন্ত 89 ঘ বা 89 উয়া এই বিধিবিধানগুলো ছিল না। তো আমরা মধ্যস্থতার প্রতিকারে যদি চলে আসি, যে 89 ক ধারায় আদালত মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ অনুযায়ী ডিক্রি বা আদেশ প্রদান করতে পারে। আদেশ 23-3 বিধির অধীন সোলে বা আপোষ ডিগ্রি বা সম্মতিসূচক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু রিভিশন করা যায়। উপরেই বলছি সোলে ডিগ্রির বিরুদ্ধে কি করা যায়? রিভিশন। কিন্তু 89 ক ধারার অধীন মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যে মীমাংসা অনুযায়ী আদালত যে ডিগ্রি বা আদেশ প্রদান করে, উক্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন কোনোটিই করা যায় না। তাহলে মধ্যস্থতায় আপিল রিভিশন করা যায় না, রিভিউ করা যায়। সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, রিভিউ করা যায় না, কিন্তু কি করা যায়? রিভিশন করা যায়। আমরা চলে আসি 89 খ, সালিশ, আরবিট্রেশন। সালিশ হলো দেখেন, যদি মকদ্দমার পক্ষগণ মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে সালিসের মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি করবে, এই কারণে মকদ্দমাটি আন্ডারলাইন করেন প্রত্যাহারের আবেদন করে, তাহলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মকদ্দমাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। আন্ডারলাইন করেন প্রত্যাহারের অনুমতি দিতে পারে। এই কথাটার অর্থ কি দেখেন, সালিশের ক্ষেত্রে, সালিশের ক্ষেত্রে কিন্তু আদালত পাঠাবে না। সালিশের মাধ্যমে ধরেন আপনারা বাদী বিবাদী, আপনারা মনে করতেছেন যে আমরা কোর্টে এটার নিষ্পত্তি করবো না, আমরা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে চাই, তখন আপনারা আদালতে জানাবেন যে অনার আমরা সালিশের মাধ্যমে এটা নিষ্পত্তি করতে চাই, আমাদের মামলা আপনি প্রত্যাহার করার অনুমতি দেন। যদি আমাদের সালিশ ব্যর্থ হয় তাহলে আবার আমরা মামলা দায়ের করতে চাই, এই মর্মে প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। এবং এই ক্ষেত্রে এটা যে কোনো পর্যায়ে হতে পারে মামলার। মধ্যস্থতার যেরকম একটা পর্যায়ে আছে লিখিত জবাব দাখিলের পর, কিন্তু সালিশের ক্ষেত্রে এটা কি যে কোনো পর্যায়ে। মধ্যস্থতার ক্ষেত্রে মামলা প্রত্যাহারের কোনো বিধিবিধান নাই, কিন্তু সালিশের ক্ষেত্রে মামলা প্রত্যাহারের বিধিবিধান আছে। বুঝছেন? মধ্যস্থতা আদালত পাঠাইতে বাধ্য, সালিশিতে আদালত পাঠাইতে বাধ্য না। তারপরে দেখেন, বিরোধটি গোল দিবেন সালিশ আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। এই যে বিরোধটা তারা যে মামলা প্রত্যাহার করে সালিশিতে গেল, এটা নিষ্পত্তি করবে কিসের মাধ্যমে? সালিশ আইন। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করতে পারলে পক্ষগণ মকদ্দমাটি পুনরায় দায়ের করার অধিকারী হবে। যদি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা না যায় তাহলে তাদের আবার পুনরায় মামলা দায়ের করা যাবে। বুঝছেন? তাহলে
89 কতে আছে মধ্যস্থতা, আর 89 খতে আছে কি সালিশ। এই নির্মল, সালিশ আর মধ্যস্থতার মধ্যে পার্থক্য কি? সালিশে তো মানে দুই পক্ষ মিলে গেলে তাদের স্বেচ্ছায়, হুম। আর মধ্যস্থতা তো আদালত আদালত নির্ধারণ করে দেবে তোমরা দুই পক্ষ মানে ই করেছো মধ্যস্থতার মাধ্যমে কিনা অংশ হতে পারো কিনা, মানে এটা বাদ দরকার আদালত করতে পারে। আদালতের মাধ্যমে আচ্ছা, বিষয়টা হলো যে মধ্যস্থতার ক্ষেত্রে আদালত পাঠাতে বাধ্য, কিন্তু সালিসিতে আদালত পাঠাবে না, পক্ষরা যাবে। মধ্যস্থতায় মামলা প্রত্যাহারের কোনো ব্যাপার স্যাপার নাই, কিন্তু সালিসির ক্ষেত্রে আগে প্রত্যাহার করতে হবে, সালিস ব্যর্থ হইলে আবার মামলা দায়ের করতে হবে। আর মধ্যস্থতার ক্ষেত্রে মধ্যস্থতা ব্যর্থ হইলে মামলা যে জায়গা থেকে চলতেছিল সে জায়গা থেকে আবার শুরু হবে। এ হলো কথা। আর মধ্যস্থতা সংক্রান্ত যাবতীয় নীতি টিতি যা আছে সবকিছু পরিচালিত হবে দেওয়ানি কার্যবিধি অনুসারে, কিন্তু সালিস আইন পরিচালিত হবে, সালিসি পরিচালিত হবে সালিস আইন কত 2001। বুঝছেন? তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি 1 নং, যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 89 এ ধারা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কতদিনের মধ্যে মধ্যস্থতা শেষ করতে হবে? নিয়োগ হওয়ার কতদিন? প্রাথমিকভাবে 60 দিন, পরবর্তীতে আরো 30 দিন বাড়াইতে পারে, সর্বোচ্চ কতদিন? 90 দিন। 2 নম্বর দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর সেকশন 89A এর প্যানেল অফ মেডিয়েটার্স, মানে মধ্যস্থতাকারী প্যানেল কে তৈরি করবে? জেলা জজ। কার পরামর্শ নিবে? বারের সভাপতি। 3 নম্বর দেখেন, সেম প্রশ্ন পুনর্বিজিএসে এসেছিল, নিম্নের কে প্যানেল অফ মেডিয়েটার্স এর অন্তর্ভুক্ত হতে পারবেন না? লাভজনক সরকারি পদে চাকরিরত ব্যক্তি। বুঝছেন? তারপরে প্রশ্নটা দেখেন, অ্যাজ পার সেকশন 89A অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট, মানে দেওয়ানি কার্যবিধির 89 ক ধারা মতে লিখিত জবাব দাখিলের পর দ্য কোর্ট, আগে ছিল মে, এখন হবে কি shall refer the dispute for mediation, shall refer the dispute for mediation, বাট 2012 আগ পর্যন্ত ছিল কি মে, এখন হয়ে গেছে ছেলে। আচ্ছা, 5 নাম্বার দেখেন, যে দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কত ধারা আছে? আপিলে মধ্যস্থতা 89 ক, তাহলে 89 ক হলো মূল মামলায় মধ্যস্থতা, 89 খ সালিশ, 89 গ হলো আপিলে মধ্যস্থতা। 6 নংটা দেখেন, মধ্যস্থতার মাধ্যমে, মধ্যস্থতার এটা একটু চালিয়ে দেন, মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিগ্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার নিম্নের কোনটি? মধ্যস্থতায় সংক্ষুব্ধ হলে প্রতিকার কি হবে বলেন? সেটা কি রিভিউ আছে? তো উত্তর কোনটি নয়। 7 নম্বর দেখেন, মেডিয়েশনের আদেশ হওয়ার পর সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ মেডিয়েশন শেষ করতে হবে? সর্বোচ্চ বলতে 90 দিন। যদি বলতে প্রাথমিকভাবে কতদিন? 60 দিন, পরবর্তীতে আরো 30 দিন বাড়াতে পারে, মোট কয় দিন? 1, 3, 5, 7, 9, 10, 11, 13, 15, 15 দুইটা আছে দেখেন, এটা একটু পড়ি। হ্যাঁ, নো অ্যাপিল অর রিভিশন, এই এই ভাষাটা দেখেন, নো আপিল অর রিভিশন, পরীক্ষায় থাকবে নো ডট ডট অর ডট ডট, আগে আপিল পরে কি রিভিশন, shall lie against any order or decree passed by the court in pursuance of settlement between parties under this section, মানে ওই যে মধ্যস্থতা যদি কোনো ডিক্রি দেয় তার বিরুদ্ধে কি কি করা যাবে না? আপিল বা রিভিশন করা যাবে না, এই কথাটাই বলেছে 89 ক-এর 12। এই যে দেখেন, তারপরের প্রশ্নটা এইভাবেই প্রশ্ন হতে পারে, নো ড্যাশ শ্যাল লাই, এ জায়গায় কি হবে? আপিল অর রিভিশন। তো মধ্যস্থতা যারা একটু দেরিতে আসছেন আপনাদের উদ্দেশ্যে বলি, মধ্যস্থতা সম্পর্কে আলোচনা করতে দেওয়ানি কার্যবিধির 89 ক থেকে 89 উমা। এই মধ্যস্থতার বিধানটা দেওয়ানি কার্যবিধিতে 2003 সালে যুক্ত করা হয়।
অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এডিআর। এডিআর এর দুইটা পদ্ধতি দেওয়ানি কার্যবিধিতে আছে, একটা হলো মধ্যস্থতা 89 ক, একটা হলো সালিশ 89 খ। তো মধ্যস্থতার ক্ষেত্রে এটা পাঠাবে লিখিত জবাব দাখিলের পরে। 2012 সালে নিয়ম করা হয়েছে, এখন পাঠাতে বাধ্য। মধ্যস্থতা করতে পারে আদালত স্বয়ং, লিগাল এইড কর্মকর্তা, আইনজীবী বা অন্য যে কোনো ব্যক্তি, তবে তিনি প্রজাতন্ত্রের লাভজনক কর্মে থাকবেন না। মধ্যস্থতা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদের ব্যক্তি মধ্যস্থতাকারী হবেন না। মধ্যস্থতাকারী নিয়োগ করবে 10 দিনের মধ্যে, 10 দিনে না পারলে পরে 7 দিন, 17। মধ্যস্থতা শেষ করবে 60 দিন, পরে আরো 30 দিন বাড়াইতে পারে, 90 দিন। মধ্যস্থতা সুসম্পন্ন হইলে আদালতে যায় না এলে আদালত ডিক্রি বা আদেশ দিবে 7 দিনের মধ্যে। এই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন করা যাবে না। আর মধ্যস্থতা সুসম্পন্ন হলে পক্ষরা কোর্ট ফি পাওয়ার ফেরত পাওয়ার অধিকারী কয়দিনের মধ্যে? 4 দিনের। সোলে ডিক্রি যেভাবে দেয় মধ্যস্থতাকারী ডিক্রি সেভাবে দিবে, তবে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, রিভিউ করা যায় না, রিভিশন করা যায়। আর মধ্যস্থতার ক্ষেত্রে আপিল করা যায় না, রিভিশন করা যায় না, রিভিউ করে। এখন আমরা আরেকটা পড়ছি আরবিট্রেশন। ও আর আপিলের মধ্যস্থতা 89 ক, আর পড়ছে আরবিট্রেশন 89 খ। আরবিট্রেশন পক্ষরা আবেদন করবে, মামলা প্রত্যাহার করবে আগে। এর না আমরা মামলা প্রত্যাহার করতে চাই, সালিসের মাধ্যমে আমরা নিষ্পত্তি করব। যদি সালিস ব্যর্থ হয় তাহলে মামলা আবার দায়ের করতে হবে। এবং আরবিট্রেশনের ক্ষেত্রে কতদিনের মধ্যে করবে, কিভাবে করবে, এই বিধিবিধান নিয়ন্ত্রিত হবে সালিস আইন 2001। এই তো মধ্যস্থতা বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অনলাইন অফলাইনে যারা আছেন প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন না থাকে, আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করব। আর প্রশ্ন থাকলেও মনে রাখেন নামাজ শেষে করেন। আমরা এখন পড়বো আদেশ 9, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। অ্যাপিয়ারেন্স অফ পার্টিস এন্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স। দেওয়ানি কার্যবিধিতে যতগুলো আদেশ আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলো আদেশ 9। এই আদেশ 9 আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে প্রিলিমিনারিতে 1 নং পাবেন, 1 নাম্বার পাবেন, 1 মার্ক পাবেন। লিখিততে এখান থেকে প্রশ্ন আসে, বাস্তবে তো লাগবেই, আর ভাইভাতে তো আসতে পারেই। তো আদেশ 9-এর যে টাইটেল দেখেন, আদেশ 9-এর আগে আমরা বাকি যে 8টা আদেশ পড়ছি, এই 8টা আদেশ আমরা একটু মনে করি। দেখেন, প্রথম আদেশ হলো মামলার পক্ষ, মনে আছে কিনা? 2 নং আদেশ হলো মামলার গঠন। 3 নম্বরে হচ্ছে স্বীকৃতি প্রতিনিধি বা উকিল নিয়োগ। 4 নম্বরে ছিল মামলা দায়ের, মকদ্দমা দায়ের। 5 নম্বরে ছিল সমন। 6 নম্বরে ছিল প্লিডিংস। 7 নম্বরে ছিল আরজি, প্লেইন্ট, নাকি? 8 নম্বরে ছিল লিখিত জবাব। তো লিখিত জবাব পড়ার পরে আমরা যেটা পড়লাম এডিআর। তো এডিআর ধারায় আছে কিন্তু কোনো আদেশে নাই, বুঝছেন? মানে এডিআর সংক্রান্ত বিধিবিধান 89 ক থেকে 89 ক পর্যন্ত আছে, কিন্তু এডিআর সংক্রান্ত কোনো আদেশ নাই। তবে আদেশের কথা যদি বলেন, যে মধ্যস্থতা ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে 23 আদেশের বিধান অনুসরণ করা হবে। তো এখন আমরা যেটা বলবো আদেশ 9। আদেশ 9 কি, একটু আমার কথা শুনেন আগে। ধরেন আরজি দাখিল হলো, সমন পাইলো বিবাদী, বিবাদী লিখিত জবাব দিল, এরপরে উভয় পক্ষ হাজির হইলো। হাজির হওয়ার পরে মামলাটা তো পাঠাবে এডিআরে, নাকি? দুই পক্ষই যদি হাজির হয়, মামলা কোথায় পাঠাচ্ছে? মধ্যস্থতায় পাঠাচ্ছে। কিন্তু যেদিন হাজির হওয়ার কথা সেদিন বাদী আসছে, বিবাদী আসে নাই, বা বিবাদী আসছে, বাদী আসে নাই, বা বাদী বিবাদী কেউই আসে নাই, তাহলে কি হবে মামলার পরিণতি? এই সম্পর্কে আলোচনা করেছে 9 আদেশে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যে গতদিন বলছিলাম যে আরজিতে যদি ত্রুটি থাকে তাহলে আরজি হয় খারিজ। আর বাদীর ত্রুটি থাকে কোনো মামলায়, যদি বাদীর ত্রুটি থাকে, ধরেন বাদী হাজির হয় নাই, তাহলে হবে মামলা খারিজ। অর্থাৎ বাদীর ত্রুটির কারণে কোনো মকদ্দমা খারিজ হয়, বুঝছেন? এই 9 আদেশে মোট 4টা জায়গায় মামলা খারিজ হয়। কিভাবে বিস্তারিত পড়বো? বাদী বিবাদী কেউ আসে নাই, মামলা খারিজ। বাদী আসে নাই, বিবাদী আসছে, মামলা খারিজ। ওই যে বাদীর অনুপস্থিতি আরো 2 জায়গায় আছে, সেটা অনুপস্থিতি না, বাট বাদীর ত্রুটি,
তাহলে বাদীর ত্রুটির কারণে মামলা কি হয়? খারিজ। আর আরজির ত্রুটির কারণে আরজি কি হয়? খারিজ। আরজি খারিজ 7 আদেশের 11-তে, কিন্তু মামলা খারিজ 9 আদেশে আছে, 11 আদেশে আছে, 17 আদেশে আছে, 25 আদেশে আছে, বহু জায়গায় আছে। মামলা খারিজ আপনারা যদি বলে যে মামলা খারিজ কি, যে বাদীর ত্রুটির কারণে মামলা হয় খারিজ, আর আরজিতে ত্রুটি থাকলে আরজি খারিজ। একটু বুঝছেন? আর এই 9 আদেশে আমরা পড়তে যাচ্ছি, এই 9 আদেশে বাদীর ত্রুটির কারণে মামলা কি হবে? খারিজ। আর বিবাদীর ত্রুটি বা বিবাদীর অনুপস্থিতির কারণে হয় একতরফা ডিক্রি। শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, তাহলে ওই মামলায় আদালত একতরফা ডিক্রি দিতে পারে। তাহলে 9 আদেশে টোটাল 2টা জিনিস নিয়ে আলোচনা করছে, একটা হলো মকদ্দমা খারিজ, আর একটা হলো একতরফা ডিক্রি। আমরা তো বিধি অনুসারে পড়বো, বাট এতটুকু মনে রাখেন যে বাদীর ত্রুটির কারণে মকদ্দমা খারিজ, আর বিবাদীর অনুপস্থিতির কারণে হবে একতরফা ডিক্রি। তো আমরা এখন একটু পড়া শুরু করি। দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 আদেশের মকদ্দমার আন্ডারলাইন করবেন, প্রথম শুনানিতে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল সম্পর্কিত পদ্ধতি আলোচনা করা হয়েছে। লিখিত জবাব দাখিলের পর আন্ডারলাইন করবেন, এবং বিচার্য বিষয় গঠনের পূর্ববর্তী তারিখ হলো প্রথম শুনানির ধাপ। তো এখানে কি বলছে দেখেন, উপস্থিত না হলে, পক্ষগণ হাজির না হলে আদালত 89 ক ধারা অনুসরণ করে না করে 9 আদেশে উল্লিখিত বিধান বা উল্লিখিত পদ্ধতি অনুসরণ করবে। যদি কোনো পক্ষ হাজির না হয় তাহলে অনুসরণ করবে কত? 9 আদেশ। আর যদি উভয় পক্ষ হাজির হয় তাহলে তো এডিআরএ চলে গেল। সমনে নির্ধারিত শুনানির তারিখে উভয় পক্ষ বা কোনো এক পক্ষ হাজির না হলে সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিবে তা নির্ভর করে কোন পক্ষ হাজির হয়নি এবং কেন হাজির হয়নি ইত্যাদির উপর। মানে বাদী হাজির না হলে এক প্রকার সিদ্ধান্ত, আর বিবাদী হাজির না হলে আর এক প্রকার সিদ্ধান্ত। তবে এই ক্ষেত্রে 9 আদেশের অধীন আদালত সাধারণত নিম্নলিখিত সিদ্ধান্ত দিয়ে থাকে। প্রথমে আন্ডারলাইন করবেন মামলা খারিজের আদেশ। আমি অলরেডি আপনাদের ব্যাখ্যা করেছি যে মামলা খারিজের আদেশ দেয় কার ব্যর্থতায়? বাদীর। অ্যান অর্ডার অফ ডিসমিসাল অফ সুট, মামলা খারিজ বলে ডিসমিসাল অফ সুট। আর একটা হচ্ছে একতরফা ডিক্রি, এক্সপার্টি ডিক্রি। এক্সপার্টি ডিক্রি দেখেন, এর আগে আমরা একতরফা নিষ্পত্তি পড়ছি, ওই যে 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দেয় নাই, মামলা একতরফা নিষ্পত্তি। কিন্তু একতরফা ডিক্রি এখানেই পড়তেছি। একতরফা ডিক্রি হলো শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, তাহলে কি হবে? একতরফা ডিক্রি। বুঝছেন? একতরফা ডিক্রি হলো একটা ডিক্রি, আর একতরফা নিষ্পত্তি ওই যে 8 আদেশের এক বিরোধী, ওটা কিন্তু ডিক্রি না, ওটা কি? আদেশ। একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন, আর একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হলো কি? আপিল। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এতটুকু জানলাম যে বাদীর ব্যর্থতার কারণে হয় মকদ্দমা খারিজ, আর বিবাদীর ব্যর্থতার কারণে কি হয় বলেন? একতরফা ডিক্রি। তো এখানে আর বাদ বাকি কিছু পড়ার কিছু নাই, সরাসরি আমরা চলে আসি পরের পেজে। দেখেন, বাকি যা পড়ি নেই অতটুকু বাদ, পড়ার প্রয়োজন নেই। আমরা চলে আসি মকদ্দমা খারিজ আদেশ, অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। তাও ওই টেবিলটা পড়বো না, পরের পেজে চলে আসেন। পরের পেজে চলে আসবেন 968 পেজের, জেনে রাখা ভালো এর পরে। আসেন। আচ্ছা আচ্ছা, 967-তেই আসেন। এখানে প্রথম লাইনটা একটু পড়ি, মকদ্দমা খারিজ আদেশ। ওই যে টেবিলের উপর একটা লাইন আছে দেখেন, মকদ্দমা খারিজ আদেশ, অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। 9 আদেশের আন্ডারলাইন করবে 2, 3, 5, 8 বিধির অধীন আদালত নিম্নলিখিত কারণে মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। কত কত বিধিতে? 2, 3, 5, 8। এই 4টা বিধিতে মামলা খারিজ আদেশ দিতে পারে। এখন তাহলে আমরা সরাসরি চলে যাই ওই যে পরের পেজে, জেনে রাখা ভালোর পরে। জেনে রাখা ভালোর পরে দেখেন, ওই যে বাদী খরচ প্রদান না করার কারণে সমন জারি না হলে মামলা খারিজ করা যায়, বিধি 2 পাইছেন? এটা পড়বো আর কি। এটা এই লাইনটা আন্ডারলাইন করেন, বাদী খরচ প্রদান না করার কারণে সমন জারি না হলে মামলা খারিজ করা যায়। কত বিধি? 2 বিধি। দেখেন,
নয় আদেশের দুই বিধিতে বলতেছে, নয় আদেশের দুই বিধিতে বলতেছে যে এই লাইনটা অন করে দেন। নয় আদেশের দুই বিধিতে বলতেছে যে বাদী মামলা করছে, মামলা করার পরে সমন জারির জন্য যে প্রসেস ফি আছে, সমন জারির জন্য যে প্রসেস ফি আছে সেই প্রসেস ফি দেয় নাই, তাহলে বাদীর মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এটাই বলছে নয় আদেশের বিধি দুই। নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি প্রদান না করায় কিংবা উক্তরূপ সমন জারির জন্য প্রয়োজনীয়, আন্ডারলাইন করবেন, ডাক মাসুল যদি লাগে না দেওয়ায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই, তখন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারবে। দিতে বাধ্য না, কিন্তু দিতে পারে। তাহলে এখানে কি বোঝায়? নয় আদেশের দুই, বিমল সাহেব, নয় আদেশের দুইয়ে মামলা খারিজ হচ্ছে কেন? কারণ সমন জারির জন্য কোর্ট ফি দেয় নাই। কে দেয় নাই? বাদী দেয় নাই। তাহলে বাদীর মামলা কি হবে? খারিজ। পরের বিধিতে চলে আসি, দেখেন মকদ্দমার গোল দিবেন কোন পক্ষই হাজির না হলে, বিধি তিন। মকদ্দমার কোন পক্ষই হাজির না হলে, একটা মামলায় কয়টা পক্ষ থাকে? বাদী আর বিবাদী। যেদিন শুনানির দিন বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, তাহলে মামলা কি? খারিজ। মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত তারিখে যদি বাদী এবং বিবাদী উভয় পক্ষ হাজির না হয়, তাহলে আদালত মকদ্দমা খারিজ করে দিতে পারে। এখানে দিবে না, কিন্তু কি দিতে পারে। Where neither party appears when the suit is called on for hearing, the court may make an order that the suit be dismissed. তাহলে দুয়ে খারিজ হচ্ছে কেন? বাদী বিবাদী উভয়ই আসে। প্রসেস ফি দেয় নাই। আর তিনে খারিজ হচ্ছে কেন? বাদী বিবাদী কেউই আসে নাই। এইটুকু তো বুঝতেন? আচ্ছা, এখন যদি দুই তিনে যে খারিজটা হলো, এই জায়গায় সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে বাদীর প্রতিকার কি? আমরা প্রতিকার করব। তো প্রতিকারের প্রথম যে প্রতিকার, সেটা হলো লেখেন দুই ও তিন বিধির, একটু নিচে লেখেন, অন্য তার জায়গা তো যাচ্ছি, তার আগে একটু লেখেন দুই ও তিন বিধির বিরুদ্ধে রিভিশন, উচ্চ আদালতে রিভিশন করা যায়। লেখেন দুই ও তিন বিধির বিরুদ্ধে, দুই ও তিন বিধির বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করা যায়। এটার অর্থ বুঝেন? দুই ও তিন, দুইতে বিধিতে খারিজ হচ্ছে, কোর্ট ফি দেয় নাই, প্রসেস ফি দেয় নাই, খারিজ। বাদীর প্রতিকার কি? রিভিশন। তিন বিধিতে বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ। প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? এটা ছাড়াও আরো প্রতিকার আছে। এই যে এবার বই পড়বো, দেখেন দুই ও তিন বিধি অনুসারে প্রদত্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার কততে বলছে? বিধি কত? চার। দুই বা তিন বিধির অধীন উল্লিখিত কারণে মকদ্দমা খারিজ হলে উক্ত খারিজের বিরুদ্ধে বাদী, আন্ডারলাইন করবেন, নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে, মে ব্রিং ফ্রেশ সুট। দুই তিন বিধিতে খারিজ করতে, আমি রিভিশনে যাই নাই, আমি নতুন করে মামলা দায়ের করতে পারি। বুঝছেন? বা দেখেন খারিজ আদেশ রদ রহিত করতে আবেদন করতে পারে। ওই যে খারিজ আদেশটা খারিজ দিল, খারিজ আদেশটা রদ, রদ মানে হচ্ছে বাতিল করা। খারিজ আদেশ রদ, সেট aside, may apply for an order to set the dismissal aside। তাহলে নয় আদেশে চার বিধিতে বলতেছে যে দুই তিনে যদি খারিজ হয় নতুন মামলা করা যাবে, অথবা খারিজ আদেশ রদ রহিতের আবেদন করা যাবে। তবে এমন আবেদন খারিজ আদেশের তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে দায়ের করতে হবে। তবে এই যে খারিজ আদেশ রদের যে আবেদনটা করতেছে, এটা খারিজ দেওয়ার আদেশ, মানে মামলা খারিজ করার কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। মামলা করে 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 নাই যে এই নতুন মামলা করবে। হ্যাঁ, নতুন মামলা করতে হলে আপনার তামাদি মেয়াদ থাকা লাগবে। তামাদি মেয়াদ না থাকলে আপনি করতে পারবেন না। বুঝছেন? তাহলে দুই তিনে খারিজের বিরুদ্ধে কি কি প্রতিকার আছে দেখেন। দুই দিনের ভিতরে রিভিশন করা যায়, চারে বলতেছে নতুন মামলা করা যায়, অথবা চারে বলতেছে রদ রহিতের আবেদন করা যায়। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এই 30 দিনের নিচে একটু লেখেন, 30 দিনের নিচে লেখেন তামাদি আইনের 163 অনুচ্ছেদ, যদিও পরে লেখা আছে, বাট তারপরে একটু লেখেন এই 30 দিন যে মেয়াদ, এটা তামাদি আইনের কত অনুচ্ছেদে আছে? 163। 30 দিনের নিচে কি লিখবেন? তামাদি আইনের 163 অনুচ্ছেদ। তামাদি আইনের 163 অনুচ্ছেদ।
লেখেন না দিনেশ, লেখেন না কে? আচ্ছা, এখন আরেকটা প্রতিকার আছে, শুনেন। এই যে যে হ্রদ রোহিতের আবেদন করলো কতদিনের মধ্যে? 30 দিন। হ্রদ রোহিতের আবেদন যদি মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার রিভিশন। তো একটু লিখে রাখেন যে নয় আদেশের 4 বিধির দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। নয় আদেশের 4 বিধির দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। নয় আদেশের 4 বিধির দরখাস্ত, নয় আদেশের 4 বিধির দরখাস্ত দেখতেছেন? নয় আদেশের 4 বিধির দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান কি রিভিশন। প্রশ্ন নাকি কিসের? হ্যাঁ, এর এক্সপ্রেস খুলেন কি করব? এই কাহিনী শুনেন, প্রথম প্রথম জটিল লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি জটিল না, মজা আছে আপনি যদি বুঝেন। কেমনে আমি আবার বলি, শুনেন, শুরু থেকে বলি। বাদীর ত্রুটির কারণে মামলা কি হয়? বাদী প্রসেস ফি দেয় নাই, মামলা খারিজ হবে নয় আদেশের 2 বিধিতে। শুনানির দিন বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ হবে 3 বিধিতে। আচ্ছা, এখন আমরা আসি প্রতিকারে। বাদীর কি প্রতিকার আছে? বাদী 2-3 বিরুদ্ধে সরাসরি কি রিভিশন করতে পারে। আচ্ছা, 2-3 বিরুদ্ধে ধরেন রিভিশন সে যায় নাই, তাহলে তার প্রতিকার আছে নতুন মামলা দায়ের করতে পারে, অথবা ওই খারিজ আদেশটা রদ বা রহিতের আবেদন করতে পারে। কতদিনের মধ্যে? বাদী খারিজ আদেশ রদের আবেদন করতে, বাদীর আবেদন ধরেন খারিজ আদেশ বাদীর আবেদন নামঞ্জুর করতে, তাহলে সংক্ষুব্ধ বাদী প্রতিকার কি রিভিশন। আর বাদী খারিজ আদেশ 4-এ আদালত মঞ্জুর করছে, মানে বাদী যা চাইছে বাদীরে তাই দিছে, তাহলে সংক্ষুব্ধকে বিবাদী প্রতিকার কি রিভিশন। তো 9 আদেশের 4-এর দরখাস্ত মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক, প্রতিকার কি? তাহলে আমরা এখানে কি কি পেলাম? 2 রিভিশন, 3 রিভিশন, 4 রিভিশন। বুঝছেন? তবে এই ক্ষেত্রে বাদী আদালতকে সন্তুষ্ট করবে যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যয় পরিশোধ না করার হাজির না হওয়ার যথেষ্ট কারণ ছিল। আপনি যে রদ রহিতের আবেদন করছেন, তখন আদালতকে আপনার সন্তুষ্ট করতে হবে না যে কেন আপনি আসতে পারেন নাই। বলতে হবে যে আমি অসুস্থ ছিলাম, বা আমি অমুক জায়গায় আহ সমাবেশে গেছিলাম। আচ্ছা, খারিজ আদেশ রদ রহিত করার মাধ্যমে মকদ্দমাটি পুনরুদ্ধার হয় এবং আদালত মকদ্দমার জন্য পরবর্তী দিন ধার্য করবে। তাহলে আমরা চলে আসি, জেনে রাখা ভালো। দেখেন যে 2 এবং 3 বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ কোনো ডিক্রি নয় এবং আপিল অযোগ্য আদেশ, এটা আমি আগেই বলছি। সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু আদেশের বিরুদ্ধে কি করা যাবে? করা যায়। মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে তা বাতিলের আবেদন করতে হবে। আমরা জানি 30 দিনের মধ্যে যে বাতিলের আবেদন করবে, কত অনুচ্ছেদ? আপনারা অনেকে বুঝেন না, এই অনুপস্থিতির বলে গড় হাজিরা। জানেন, পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে যে পক্ষগণের গড় হাজিরার ফলাফল আলোচনা করো। গড় হাজিরা মানে উপস্থিতি, অনুপস্থিতির ফলাফল আলোচনা করো। এখন এই গড় হাজিরা অনেকে বুঝে নাই। গড় হাজিরা মানে অনুপস্থিতি। আচ্ছা, তো আমরা 3টা বিধি শিখে ফেলছি। প্রসেস ফি দেয় নাই, খারিজ 2। বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ 3। 2-3 প্রতিকার আছে কততে? 4। আর 2-এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন, 3-এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন, 4-এর দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর, প্রতিকার কি রিভিশন। বুঝছেন না? আচ্ছা, সেলফ প্র্যাকটিসে যা আছে সব গুরুত্বপূর্ণ পড়ে ফেলবেন। আসেন আমরা পরে, সমন জারি না হয়ে ফেরত আসলে পরবর্তীতে সমন না দিলে বিধি 5। আচ্ছা, আমরা তো গতদিন 5 আদেশ করেছি, মনে আছে যে 5 আদেশে আর্জি দাখিলে কয় কার্য দিবসের মধ্যে সমন দিবে? 5 কার্য দিবস। আর বিবাদী বরাবর পৌঁছাবে কতদিনের মধ্যে? 30 দিন, তাই না? তাই এখন দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার পর, মানে বিবাদী বরাবর সমন জারি করা যায় নাই, আন্ডারলাইন করেন।
বাদী যে ক্ষেত্রে বল দিবেন 1 মাসের মধ্যে নতুন সমন জারি করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মকদ্দমা খারিজ নিয়ে 5 বিধির এক উপবিধিতে আলোচনা করা হয়েছে। এটার অর্থ কি? আপনি বাদী মামলা করছেন, বিবাদী বরাবর সমন গেছে, সমন বিনা জারিতে ফেরত আসছে। সমন বিনা জারিতে ফেরত আসলে আপনি চুপচাপ করে থাকলে কাজ হবে না। আপনার সমন পুনরায় জারির পদক্ষেপ নিতে হবে কতদিনের মধ্যে? 1 মাস। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন বিনা জারিতে ফেরত আসলে বাদী পুনরায় সমন জারির আবেদন করবে কতদিনের মধ্যে? 1 মাস। যদি 1 মাসের মধ্যে না নেয় তাহলে মামলা কি হবে? খারিজ হবে। এই যে দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার গোল দিবেন 1 মাসের মধ্যে বাদী উক্ত সমন নতুন করে দেওয়ার জন্য আবেদন করবে, কিন্তু বাদী 1 মাসের মধ্যে নতুন করে দেওয়ার আবেদন না করলে তখন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। বুঝছেন? এখন 5-এর খারিজ কেন হলো? যে সমন বিনা জারিতে ফেরত আসার কতদিনের মধ্যে পদক্ষেপ নেন নাই? 1 মাস। এবার প্রতিকার দেখেন, এই ক্ষেত্রে বাদী নতুন করে একই বিষয়ে মামলা দায়ের করতে পারে, মে ব্রিং এ ফ্রেশ সুট। খারিজ আদেশ রদ রহিতের আবেদন করার কোনো সুযোগ নাই। তাহলে 5-এ যদি আপনার খারিজ হয় তাহলে আপনার প্রতিকার কি? নতুন করে মামলা করতে পারে। এবং এই প্রতিকারটা 5-এই বলা আছে। 2 দিনের প্রতিকার ছিল 4-এ, আর 5-এর প্রতিকার কততে? তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? এখন এক অপশনে 1 মাস আছে, এক অপশনে 30 দিন আছে। কোনটা দেখাবেন? 1 মাস। যদি 1 মাস না থাকে, 30 দিন আছে, তাইলে কত? 30 দিন। বুঝছেন? তারিখ না থাকলে এই 1 মাসের মধ্যে কি আবেদন সাবমিট করতে হবে? জি, মানে মামলার তারিখ যদি পরবর্তী তারিখ যদি না থাকে তাহলে কি 1 মাসের মধ্যে পরবর্তী তারিখ মানে বুঝি নাই। খারিজ করে দিলে তো আর তারিখ পড়বে না। মানে মামলা তো একটা সমন বিনা জারিতে ফেরত আসলেও তো আপনি পদক্ষেপ নিবেন। জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে যদি আপনি পদক্ষেপ না নেন তাহলে আপনার মামলা খারিজ করে দিবে। আর মামলা যখন খারিজ করে দিছে তখন তো আমার প্রতিকার কি? নতুন করে মামলা। কারণ আপনার প্রশ্নটা বুঝি নাই। ও বলতে চাইছিল কি, ওই যে একটা মামলার তারিখ দেয়, মামলা মুলতবি থাকে না, তারিখ তারিখ দিল, তারিখ দিল, কিন্তু তারিখ যতই দেখ, এক পর্যায়ে তো সমন যদি বাদী পদক্ষেপ না নেয় মামলা এক সময় যে কি করে দিবে? খারিজ করে দিবে। এ জায়গা কিন্তু কোথাও বলে নাই যে সমন বিনা জারিতে ফেরত আসলেই 30 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে খারিজ করবে। বলতে করতে পারে। বুঝছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 5 নং প্রশ্নটা দেখেন, সমন জারি করা হলেও তা ফেরত আসে, বাদী সমন জারির জন্য 1 মাসের মধ্যে আবেদন না করায় আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়। এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি? নতুন করে মামলা দেয়। বুঝছেন? এই তানবিন সাহেব, মামলা খারিজ হয় কেন বলেন? আর হয় না? এই সমন ছাড়া আর খারিজ হয় না? প্রসেস। হ্যাঁ, আর আর কি? একজনের তো এখনো পড়ি নাই, যা পড়ছি তাই কন। এই স্মৃতি বলেন, দুই দুই বিধিতে কি আছে বলেন? নয় দেশের 2 বিধি। প্রসেস ফি দেয় নাই, সমনজারির ফি দেয় নাই, খারিজ। 3 বিধিতে বাদী বিবাদী কেউ আসে নাই। 2 দিনের প্রতিকার আছে 4-এ, নতুন মামলা দায়ের বা রদ রহিতের আবেদন করা। সমন বিনা জারিতে ফেরত আসছে, 30 দিনের 1 মাসের মধ্যে পদক্ষেপ নেন নাই, খারিজ 9 দেশের 5-এ, প্রতিকার কততে? ওই 5-এ নতুন মামলা দায়ের করা। এইটুকু একটু পড়ছি এতক্ষণ ধরে। আচ্ছা, এখন চলে আসি শুধুমাত্র বাদী হাজির না হলে বিধি 8। এটার অর্থ কি? শুনানি শুধুমাত্র বাদী হাজির না হলে, শুধুমাত্র কথাটা থাকার কারণে তার মানে বাদী আছে নাই, কে আসছে? বিবাদী।
শুনানির দিন বিবাদী আসছে কিন্তু যিনি মামলা করছেন তিনি আসেন নাই। যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির দিন বাদী হাজির হয় না, সেক্ষেত্রে বিবাদী বাদীর দাবি উহার কোনো অংশ স্বীকার না করলে, কারণ বিবাদী আসছে, এখন বিবাদী আইসা বাদীর কোনো দাবি স্বীকার করে নাই, বিবাদী কি স্বীকার করতে বাধ্য? না, বিবাদী কোনো কিছু স্বীকার করে নাই, আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। কিন্তু যদি বিবাদী বাদীর দাবি স্বীকার করে, বাদী আসে নাই কিন্তু বিবাদী এসে বাদীর দাবি স্বীকার করছে, বিবাদী এসে বলতেছে বাদী আমার কাছে 1 লাখ টাকা পায়, তাহলে আদালত বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করবে। বাট বিবাদী কিছু স্বীকার টিকার কিছুই করে নাই, তাহলে মামলা খারিজ করতে পারে নয় আদেশের কত বিধিতে? 8 বিধিতে। বুঝছেন? এই জায়গায় একটু লেখেন বিধি 8 সমান সমান রিভিশন, বিধি 8 সমান সমান রিভিশন। তাহলে 9 আদেশের 8 বিধিতে যদি কারো মামলা খারিজ করে, কেন খারিজ করবে? শুনানির দিন বিবাদী এসেছে কিন্তু বাদী আসে নাই, এই খারিজটা করবে 9 আদেশের কততে? 8 বিধিতে। তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। এছাড়া আরো প্রতিকার আছে, দেখেন 8 বিধির অধীন খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার। বাদী হাজির না হওয়ার কারণে 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে। মকদ্দমা আন্ডারলাইন করেন, খারিজ আদেশ বাতিলের জন্য 9 বিধির অধীন আবেদন করতে পারে। ওই যে 3-এ খারিজ হইলে প্রতিকার ছিল কততে? 4-এ। তা 8-এ খারিজ হইলে ওই খারিজ আদেশটা রদের আবেদন করবে 9-এ। বুঝছেন? 8-এ খারিজ করলে বাতিলের আবেদন করবে 9। এছাড়া খারিজ আদেশ সরাসরি বাতিলের, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসালের জন্য 9 ক বিধির অধীন আবেদন করতে পারে। এই কথাটার অর্থ কি? কোন মামলা যদি 9 আদেশের 8-এ খারিজ হয়, তাহলে বাদীর প্রতিকার আছে 2টা, মোট অ্যাকচুয়ালি 3টা। ওই 8-এর বিরুদ্ধে সে করবে কি? রিভিশন, অথবা সে 9 আবেদন করবে অথবা 9 ক। 9 আর 9 কর মধ্যে পার্থক্য কি? আপনার, একটু পরে আসতেছি, যদি আপনার যৌক্তিক কারণ থাকে, আপনি টাকা পয়সা দিতে চাচ্ছেন না, যৌক্তিক কারণ যে আমি অসুস্থ ছিলাম, আমি ভারত ছিলাম, এই কারণে আমি হাজির হতে পারে নাই, তাহলে খারিজ রদের আবেদন করতে হবে 9-এ, এবং 9-এ আদালতকে স্যাটিসফাইড করতে হবে, স্যাটিসফাই করতে হবে যে আমি এই কারণে আসতে পারি নাই। আর যদি আপনার কারণ টারণ ধার ধারবেন না, আপনি চাচ্ছেন যে মামলা যে জায়গাতে খারিজ হয়েছে সে জায়গা থেকে আবার শুরু হোক, তাহলে 9 কতে আবেদন করতে হবে। 9 কতে একটা কস্ট, খরচ দেওয়া লাগে 1000, আসতেছে একটু পরে। তাহলে 9-তে আপনার কোনো খরচ বরচ দেওয়া লাগবে না, যদিও 9-তে খরচের আদেশ দিতে পারে, বাট কত দিবে বলা নাই। আপনি আপাতত এতটুকু মনে রাখেন, 9 হচ্ছে আদালতে সন্তুষ্ট করতে হবে। আর 9 কতে আমার কোনো কারণ টারণ দেখানো লাগবে না, কি দিতে হবে? কস্ট। কত টাকা? 1000। এখন কোনটায় আবেদন করবেন এটা আপনার ব্যাপার, আপনি কি 9-এ যাবেন নাকি 9 কতে যাবেন, এটা আপনার ব্যাপার। এখন এখানে একটু লিখবেন যে 9 বিধির আবেদন নামঞ্জুর, 9 বিধির অধীন আবেদন নামঞ্জুর সমান আপিল। মঞ্জুর সমান রিভিশন। 9 বিধির অধীন আবেদন নামঞ্জুর সমান কি লিখছেন? আপিল। আপিল। আর মঞ্জুর সমান রিভিশন। এ দিনেশ লেখেন না কে? না, লেখা তো থাকার কথা না। আর নিচে লেখেন বা একসাথে লেখেন 9 কর আবেদন, 9 ক বিধির অধীন আবেদন, 9 ক বিধির অধীন আবেদন মঞ্জুর বা নামঞ্জুর, মঞ্জুর বা নামঞ্জুর সমান রিভিশন।
আপনার 9/8 বাদী, আপনার মামলা খারিজ হয়েছে, আপনি অসুস্থ ছিলেন, আপনি 9/9 আবেদন করতেন, 30টি জায়গায় কাগজপত্র দাখিল করতেন যে আমি অসুস্থ ছিলাম, আমার খারিজাদেশ রদ করা হোক। আদালত সন্তুষ্ট হয় নাই, আপনার আবেদন নামঞ্জুর করে দিছে। আপনার প্রতিকার হচ্ছে আপিল। এই যে আর একটা আপিল যোগ্য আদেশ 9/9, বুঝছেন? আর আপনি খারিজের আবেদন করতেন, আপনার খারিজ আপনার কথা শুনে খারিজ করে দিছে, খারিজ মকদ্দমা খারিজ হাতে রদ করে দিছে। তাহলে এই ক্ষেত্রে সংক্ষুব্ধ কে? বিবাদী। বিবাদীর প্রতিকার হলো কি? রিভিশন। বুঝছেন? তাহলে 9/9 নামঞ্জুর হইলে আপিল, আর মঞ্জুর হইলে কি? রিভিশন। আর 9 মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, তো এখানে একটা কথা, ওই 9 বিধিতে হলো আপনার আদালতে সন্তুষ্ট করতে হবে, আর 9 কতে দেওয়া লাগবে কি? টাকা পয়সা। তো তাহলে 9/8 খারিজ হচ্ছে, শুনানির দিন বাদী আসে নাই, বিবাদী আসছে 9/8। প্রতিকার হলো সরাসরি 8-এর বিরুদ্ধে কি? রিভিশন, অথবা 9/9 আবেদন করা, অথবা 9/9 কতে আবেদন করা। তো তার মধ্যে 9/9 আবেদন যদি আপনি করেন, সেটা যদি নামঞ্জুর হয়, প্রতিকার কি? আপিল। আর সেটা মঞ্জুর হইলে বিবাদীর প্রতিকার কি? রিভিশন। আর 9/9 মঞ্জুর অথবা নামঞ্জুর, রিভিশন। বুঝছেন? আমরা 3টা আপিলযোগ্য আদেশ পেয়েছি বিগত 3 ক্লাসে: 7/10, 8/10, 9/9। 9/9 দরখাস্ত যখন কি হচ্ছে? নামঞ্জুর। 9/9 দরখাস্ত যখন নামঞ্জুর হচ্ছে, মনোযোগ দিবেন, 9/9 দরখাস্ত যখন নামঞ্জুর হচ্ছে। যারা বুঝেন নাই বা এই জায়গায় একটু অস্পষ্টতা আছে, বুঝতে পারতেছেন না, তাদের প্রতি বিনীত অনুরোধ, তারা এই যে ক্লাস লেকচার যখন আপলোড দিই, বাসায় গিয়ে আরেকবার দেখবেন। আরেকবার দেখলে আপনার 90% ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি সমস্যা হয়, আমারে যে কোনো সময় প্রশ্ন করবেন, এখানে এসে করবেন, হোয়াটসঅ্যাপে করবেন, মেসেঞ্জারে করবেন, বাট পড়ার দায়িত্ব কিন্তু আপনার। সো এটা মেইনলি হচ্ছে আপনার বুঝতে হবে, জায়গায় মুখস্থ করার কিছু নাই। তাহলে আমরা নামাজে যাব। নামাজে যাওয়ার আগে একটু বলে রাখি যে আমরা এখানে 4 জায়গায় খারিজ করেছি। প্রসেস ফি দেয় নাই, খারিজ 9/10 2 বিধি। বাদী বিবাদী আসে নাই, খারিজ 9/10 3 বিধি। 2-3-এর বিরুদ্ধে প্রতিকার, রিভিশন। অথবা 4-এ বলতেছে নতুন মামলা দায়ের করা, অথবা 4-এ বলতেছে খারিজ রদের আবেদন করা 30 দিনের মধ্যে। খারিজ রদের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর সমান রিভিশন। সমন বিনা জারিতে ফেরত আসছে, 1 মাসের মধ্যে পদক্ষেপ নেন নাই, 9/5 কি মামলা খারিজ। প্রতিকার 9/5 নতুন মামলা দায়ের করা। এবার আসি, শুনানির দিন বিবাদী এসেছে, বাদী আসে নাই, খারিজ করতে পারে 9/8। প্রতিকার 9/8 সমান সমান রিভিশন। এছাড়া 9/9 খারিজ রদের আবেদন করতে পারে। 9/9 আবেদন যদি নামঞ্জুর হয়, প্রতিকার আপিল, আর মঞ্জুর হইলে প্রতিকার রিভিশন। আর 9/9 কতে আবেদন করতে পারে সরাসরি খারিজ রদের। এই ক্ষেত্রে খরচ দেওয়া হবে 1000। 1000 এখনো পড়ি নাই, নিচে আসতেছে 1000। আর 9-এর আবেদন মঞ্জুর বা নামঞ্জুর সমান সমান রিভিশন। ধন্যবাদ, চলেন নামাজ পড়ে আসি। আচ্ছা, তাহলে জেনে রাখা ভালো, দেখেন, 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে বাদী উক্ত একই কারণে নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে না। 3টে স্টার দেন। এই মাহবুব সাহেব, পাইছেন? শুনেন, বাদী বিবাদী কেউ আসে নাই, মামলা খারিজ করতে 9/10 কত বিধি? 3 বিধি। 3 বিধিতে যদি মামলা খারিজ করে নতুন মামলা করা যায়, আবার রদের আবেদন করাও যায়, 4 বিধিতে বলছে। কিন্তু যে ক্ষেত্রে বিবাদী আসছে, বাদী আসে নাই, খারিজ করছে 8 বিধিতে, 8 বিধিতে নতুন মামলা দায়ের করা যাবে না। এই জায়গায় উনি যে 8-এর বিরুদ্ধে রিভিশন করতে পারে, অথবা খারিজ রদের আবেদন করতে পারে, বা সরাসরি রদের আবেদন করতে পারে, কিন্তু এই জায়গায় নতুন মামলা করা যাবে না। এখন নতুন মামলা যে কেন যাবে না, কেন করা যাবে না, আমরা পড়েছিলাম রেস জুডিকাটা 11 ধারা, বার টু ফার্দার সুট, পরবর্তী মামলা দায়েরে বাধা 12 ধারা। এই সেই 12 ধারার একটা বিধান যে কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে নতুন মামলা করা যায় না। সেটা রেস জুডিকাটা না, বাট রেস জুডিকাটার মতো। বুঝছেন? তাহলে যদি এইভাবে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছে যে নিম্নের কোন ক্ষেত্রে নতুন মামলা করা যায় না, এইভাবে দিল যে প্রসেস ফি না দেওয়ার কারণে খারিজ হইলে, বাদী বিবাদী উভয় না আসার কারণে খারিজ হইলে, শুধুমাত্র বাদী আসে না এই কারণে খারিজ হইলে, উপরে সব ক্ষেত্রেই যায়।
কোনটা হবে উত্তর? শুধুমাত্র বাদী শুধুমাত্র বাদী হাজির না হলে, কারণ আমি খুঁজবেন যে 9 আদেশে 8 কোনটা, 9 আদেশের 8-এ খারিজ হলে নতুন মামলা করা যাবে না। তানভীর সাহেব, ত্রুটির কারণে বাদীর বিরুদ্ধে ডিক্রি হলে নতুন মোকদ্দমায় বাধা, ডিক্রি এগেইনস্ট প্লেইন্টিফ বাই ডিফল্ট বার ফ্রেশ সুট, 9 আদেশের 9 বিধির অধীন আলোচনা করা হয়েছে। এছাড়া দেখেন, মোকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে 9 বিধির অধীন খারিজ রদের দরখাস্ত করতে হবে। 9 আদেশের 4-এর দরখাস্ত কতদিন ছিল? 30 দিন। 9-এর দরখাস্ত 30 দিন। ব্র্যাকেটে লেখেন তামাদি আইনের 163 অনুচ্ছেদ, তামাদি আইনের 163 অনুচ্ছেদ। নয়ের 4 যেটা, ওই জায়গায় 30 দিন কত অনুচ্ছেদ ছিল বলেন? ওটাও 163। তাহলে 9-এর 4ও 163, 9-এর 9ও 163। জি। অতঃপর দেখেন যে আদেশ 9-এর 9 বিধির অধীন যদি আপিলযোগ্য মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন প্রত্যাখ্যান করে, এই যে 9-এর আবেদন যদি কি করে? প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানের আরেক বাংলা আছে নামঞ্জুর করে। আদেশ প্রদান করলে উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। বলছি না যে 9-এর আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? আপিল। আর মঞ্জুর হলে কি? মাহবুব সাহেব, 9-এর এখানে একটা বিধান শিখেন, 9-এর 4 মঞ্জুর নামঞ্জুর রিভিশন, 9-এর 9 নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 9-এর 9 ক মঞ্জুর নামঞ্জুর কি? রিভিশন। আচ্ছা, এখন দেখেন 9 ক বিধির অধীন মোকদ্দমা খারিজ আদেশ গোল দিবেন সরাসরি রদকরণের আবেদন, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল। সেট অ্যাসাইড শব্দটার অর্থ কি বলেন তো? রদ করা। সেট অ্যাসাইড মানে কি? রদ করা। বাদী হাজির না হওয়ার কারণে 8 বিধির অধীন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশ সরাসরি বাতিলের জন্য গোল দিবেন 9 ক বিধির অধীন আবেদন করা যায়। সরাসরি যদি কথাটা আসে তাহলে 9 ক। এমন আবেদন অবশ্যই আন্ডারলাইন করে হলফনামা সহ বা উইথ এফিডেভিট হতে হবে। আদালত বিলম্ব এড়ানোর ও বিচার ত্বরান্বিত করার জন্য, ত্বরান্বিত শব্দের অর্থ বুঝেন? জি, তাড়াতাড়ি বা দ্রুত। আদালতকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ বাদীকে না দিয়ে, বাদীরে বলছে যে তোমার কারণ দর্শানোর কাম নাই, তুমি খারিজ আদেশ রদের আবেদন নিষ্পত্তি করে দিতে পারে। এই ক্ষেত্রে বাদীকে সর্বোচ্চ গোল দিবেন 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। 1000 টাকা ক্ষতিপূরণ বা খরচ। আপনি এতক্ষণ ছিলেন ওই জায়গায়? কে ছিল এতক্ষণ? বেল্লাল। বেল্লালের সাবস্টিটিউট হয়েছেন আপনি, শিখতো। জি। তাহলে 9 কতে যৌক্তিক কারণ দেখানোর দরকার নাই যে কেন আমি আসি নাই, আমি অসুস্থ ছিলাম বা অমুক কারণে আসি নাই, এই কারণ আমার দেখানোর দরকার নাই। 9 কতে আমি দিব কত টাকা খরচ? কত টাকা? 1000। আর 9-এর আবেদন মঞ্জুর বা নামঞ্জুর, প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? তো এই 9 ক 30 দিন জেনে রাখা ভালো। তাই দেখেন যে 9 ক বিধির অধীন মোকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন করতে হবে। কতদিন? 30 দিন। তো 9-এর 4 30 দিন, 9-এর 5 30 দিন, 9-এর 9 30 দিন, 9-এর 9 ক 30 দিন। জেনে রাখা ভালো, দেখেন আদালত 9 ক বিধির অধীন গোল দিবেন একবারের অধিক মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের আদেশ দিবে না। আপনি 9 কর সুবিধা পাবেন সর্বসাকুল্যে একবার। এটা আপনার একটা এক্সট্রাঅর্ডিনারি রিলিফ, যে যে ক্ষেত্রে আপনার উপযুক্ত কারণ নাই সেই ক্ষেত্রে 9 কতে আবেদন করতেছেন, কিন্তু আপনি 9 কর সুবিধা কতবার পাবেন? একবার। এটাও গুরুত্বপূর্ণ যে 9 কর কতবার? একবার। তো আরেকটা কথা, এই যে 9 কতে যে 30 দিন, এই 30 দিন 9 কর মধ্যে বলছে, এটা তামাদি আইনে বলে নাই। কিন্তু 9-এর 4-এর 30 দিন বা 9-এর 9-এর যে 30 দিন, এটা তামাদি আইনের 163 অনুচ্ছেদ। 163। বুঝছেন?
না, 30 দিন, এটা 30 দিন, আর 1 মাস থাকলে 1 মাস। যদি শুনেন, আমি ওই যে একটু আগে বললাম 9 দেশের 5 বিধি, ওই জায়গায় 1 মাস কথাটা আছে। এখন একটা প্রশ্নে ওই সেম প্রশ্নটা এইভাবে এসেছে যে সমন বিনা জারিতে ফেরত আসলে সমন পুনরায় জারির পদক্ষেপ কত দিনের মধ্যে না নিলে মামলা খারিজ হবে। অপশনে আছে 1 মাস 30 দিন, এক এক কতে আছে 1 মাস, খতে 30 দিন, গতে 60 দিন, ঘতে 90 দিন। তাহলে এই জায়গা দেখবো যে মূল বিধিতে কোনটা আছে। মূল বিধিতে 1 মাস আছে, তাহলে উত্তর হবে কত? 1 মাস। যদি এই অপশনে কোন জায়গায় 1 মাস না থাকতো, 30 দিন আছে, তখন উত্তর হতো কত? 30 দিন। না, আবার ধরেন এই যে যে আমরা পড়তেছি যে খারিজ রদের আবেদনের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তাহলে অপশনে যদি এইভাবে আসে যে খারিজ রদের আবেদন করতে হবে কতে 30 দিন, খতে 1 মাস, গতে 2 মাস, গতে 3 মাস, তাহলে এই জায়গায় উত্তর হবে কত? 30 দিন। বুঝছেন? যদি কোনো অপশনে 30 দিন না থাকে তাহলে হতো কত? 1 মাস। এখন এত দূরও যে বুঝেন নাই তার কথা হলো, মূল ধারায় যেটা আছে সেটা প্রাধান্য পাবে। ধারায় যদি 1 মাস থাকে 1 মাস, 30 দিন থাকলে 30 দিন। এই হলো কথা। বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 9 রুল 8 অনুযায়ী কোন মামলা খারিজ হলে বাদী কি করতে পারে না বলেন? নতুন মামলা দায়েরে পারিত হবেন। পারিত মানে হলো করতে পারবেন না, নতুন মামলা দায়েরে পারিত হবে। 2 নম্বর প্রশ্নটা দেখেন। দেওয়ানি মামলার তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ। তদবির শব্দটা বললেন, তদবির শব্দটারে আমরা কলুষিত করে ফেলছি। তদবির, দালাল এগুলো বললেই আমরা খারাপ কিছু বুঝি। এখন এই তদবির মানে হলো আপনি পদক্ষেপ নেন নাই, ঠিক আছে? পদক্ষেপ নেন নাই, ধরেন হাজির হন নাই, পদক্ষেপ নেন নাই। দেওয়ানি মামলার তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে সরাসরি রদ্দ করা যায়? কত টাকা? 1000। বুঝছেন? এখন বাঙালি আমরা তো ওই যে বলি যে অমুক জায়গা তদবির করতে হবে, নাহলে চাকরি হবে না, তদবির না করলে জামিন হবে না। এখন ওই তদবির আর এই তদবির কিন্তু এক না। এই তদবির বোঝাচ্ছে যে আপনি কোনো পদক্ষেপ না নেন, পদক্ষেপ মানে হাজিরা দেন নাই, তাহলে মামলা খারিজ হইতে পারে, সেটা আর কি। আচ্ছা, এখন দেখেন আরজি প্রত্যাখ্যান আর খারিজ, এটা পড়বো না, এটা কতদিনই পড়ছি। আরজি প্রত্যাখ্যান আছে 27-11 বিধিতে, আর মামলা খারিজ তো আজকে পড়লাম 9 দেশের। এই তানবিন আবার বলেন, মামলা খারিজ কত কত বিধিতে আছে বলেন? এই মিলন, দেখে পারছেন কত কত বিধি? হ্যাঁ, মামলা খারিজ 27-10। এই ফেরদৌস, কত কত বিধি? 8, 5 বিধি, 8 বিধি, 2, 3, 5, 8। এই জায়গায় 27-10 গেলেন কেন মিলত? মানে খেলা হয়েছে ভারত পাকিস্তান, আর আপনি বলতেছেন জিতছে শ্রীলঙ্কা। তো বিষয়টা সেরকম হয়ে গেছে। পড়াইলাম 9 দেশ, সে বলে যে মামলা খারিজ 27-10 বিধি। শুনেন, আরজি প্রত্যাখ্যান বা আরজি খারিজ কতদিন পড়াইছিলাম? 27-11 বিধিতে 4টা কারণ। কজ অফ অ্যাকশন না থাকলে, কোর্ট ফি কম দিলে, মূল্যমান কম রাখালে, আইন দ্বারা বাড়িতে হইলে, যতজন বিবাদী ততগুলো সমন না দিলে। আরজি খারিজ একটা ডিগ্রি, ডিম ডিগ্রি। আর আরজিতে ত্রুটির কারণে আরজি হয় খারিজ, আর বাদীর ত্রুটির কারণে মকদ্দমা হয় খারিজ। এই যে মকদ্দমা খারিজ আমাদের দেওয়ানি কার্যবিধির বহু জায়গায় আছে, তার ভিতর মাত্র এক জায়গায় পেলাম 9 দেশে। 9 দেশে কয়টা বিধিতে? 4টা বিধিতে। 2 বিধি, 3 বিধি, 5 বিধি, 8 বিধি। এর মধ্যে 2, 3-এর প্রতিকার বলতে 4, 5-এর প্রতিকার 5-এ, 9-এর প্রতিকার 9 আর 9 ক। এই তো, বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসবো, এই প্রশ্ন যতগুলো আছে সব গুরুত্বপূর্ণ পড়ে ফেলবেন বাসায় বসে। বাসায় বসে এই প্রশ্নগুলো উত্তর ঢাকবেন, এক হাত দিয়ে ঢেকে একা একা পড়ে মিলাবেন যে আমার কনসেপ্ট ঠিক আছে কিনা, আমার মতে এটা উত্তর ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? আমরা চলে আসবো একতরফা ডিক্রিতে। এখানে চলে আসেন।
আচ্ছা, আমাদের প্রচলিত একটা আঞ্চলিক ভাষা আছে কি, যে একজন কথা দিয়ে কথা রাখে না, বলে না যে ও মানুষ বলে নয় ছয় করে নাকি, নয় ছয় করে, তার একতরফা ডিগ্রি হলো নয় ছয়। নয়া দেশের ছয় বিধি, শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই। তো আদালত প্রথমেই একতরফা ডিগ্রি দিবে না, আগে দেখবে যে বাদীর কোনো কারসাজি আছে কিনা, আগে দেখবে যে বাদী কি ঠিকমতো সমন জারি করছে কিনা। যদি দেখে যে না, বাদী হচ্ছে ফুলের মতো পবিত্র, তার কোনো কারসাজি নাই, তাহলে একতরফা ডিগ্রি দিতে পারে নয় আদেশের কত বিধিতে, ছয় বিধিতে, নয় আদেশের ছয় বিধি। বুঝছেন? তাহলে শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, আদালত যদি দেখে সমন ঠিকঠাক ভাবে জারি করা হয়েছে, তাহলে আদালত একতরফা ডিক্রি দিতে পারে। নয় আদেশের কত বিধি, ছয় বিধি। একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধি নয় আদেশের 6-1 বিধিতে উল্লেখিত কারণে দেওয়ানি আদালত একতরফা ডিগ্রি দিতে পারে। বিবাদীর, আন্ডারলাইন করে, অনুপস্থিতিতে যে ডিগ্রি প্রদান করা হয় তাহলে একতরফা ডিগ্রি, কারণ উপস্থিতিতে বিবাদী। 6-1 বিধি অনুসারে যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত দিনে, আন্ডারলাইন করেন, বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয় না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমান যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মকদ্দমাটি একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে। শর্তসমূহ দেখেন। শুনানির জন্য নির্ধারিত দিনে বাদীকে হাজির হতে হবে, অবশ্যই বাদীকে হাজির হতে হবে। বিবাদীর বরাবর সমান যথাযথভাবে জারি করতে হবে। বিবাদী শুনানির জন্য নির্ধারিত দিনে হাজির হয়নি, তাহলেই একতরফা ডিগ্রি দিতে পারে। দেখেন, উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে একতরফা ডিগ্রি প্রদান করতে পারে। আর যদি প্রমাণিত হয় বিবাদী বরাবর সমান যথারীতি জারি করা হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর দ্বিতীয়বার সমন জারির আদেশ দিতে পারে। তাহলে একতরফা ডিগ্রির একটাই সিস্টেম, সেটা হলো বাদী আসছে, বিবাদী আসে নাই, দেখবে যে বিবাদী বরাবর ঠিকঠাক ভাবে সমন জারি করা হয়েছে কিনা, তাহলেই দিবে একতরফা ডিগ্রি। তাহলে যদি একতরফা ডিগ্রি দেওয়া হয়, বিমল সাহেব, একতরফা ডিগ্রি দিলে সংক্ষুব্ধ কে, বাদী না বিবাদী? একতরফা ডিগ্রি দিলে সংক্ষুব্ধ বিবাদী, কারণ ডিগ্রিটা তো বিবাদীর বিপক্ষে গেছে। তাহলে একতরফা ডিগ্রি দিলে বিবাদীর প্রতিকার কি আছে, আমরা সেখানে আসেন। একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার, 6 বিধি অনুযায়ী বিবাদী হাজির না হওয়ার কারণে আদালত একতরফা ডিগ্রি দিলে বিবাদী নিম্নলিখিত প্রতিকার পেতে পারে। বিধি 13 এর অধীন একতরফা ডিগ্রি রদকরণের আবেদন করতে পারে। একতরফা ডিগ্রি রদের আবেদন করবে কত বিধি, 9 আদেশের 13। তারপরে দেখেন, বিধি 13 ক এর অধীন একতরফা ডিগ্রি গোল দিবেন, সরাসরি রদের আবেদন করতে পারে। ওই যে 9 আর 9 কর মতো, 9 ছিল খারিজ রদ, আর সরাসরি খারিজ রদ কত, 9 ক। তাহলে একতরফা ডিগ্রি দিচ্ছে 6-তে, বাট একতরফা ডিগ্রি রদের আবেদন করতেছে কততে, 13। আর সরাসরি রদ কত, 13। বুঝছেন? এছাড়াও ইন এডিশন টু, এর অতিরিক্ত হিসেবে, যেহেতু একতরফা ডিগ্রি একটি ডিগ্রি, আন্ডারলাইন করবেন, 96 ধারা অনুযায়ী আপিল করা যেতে পারে। তাহলে একতরফা ডিগ্রির বিরুদ্ধে সরাসরি 13-13 কথায় না গিয়ে আমি সরাসরি আপিলও করতে পারি, আপিলও করতে পারি। অথবা দেখেন, 47 আদেশের 1 বিধির অধীন রিভিউ এর জন্য আবেদন করতে পারে। রিভিউ, রিভিউ এন্ড আপিল আমরা সামনে বিস্তারিত করব, বাট মৌলিক যে পার্থক্য, আপিল করতে হয় উচ্চ আদালতে, আর রিভিউ করতে হয় যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালত, রিভিশন উচ্চ আদালতে। তো তাহলে খেয়াল করেন যে একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার আছে 9 আদেশের 13 ক, আপিল কততে, 96-তে, আর রিভিউ কততে, 47 আদেশের 1 বিধি। তো আমরা 13 বিধিটা একটু পড়ি দেখেন। একতরফা ডিগ্রি রদ করুন, সেট অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি। এই 13-র পাশে একটু লেখেন, না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। 13-র পাশে লেখেন না মঞ্জুর সমান সমান আপিল, না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন।
পাইছেন? এই কথাটার অর্থ কি? ওই যে নয়ের মতো, নয়ের আবেদন নামঞ্জুর হলে কি হতো? আপিল। আর মঞ্জুর হলে কি? রিভিশন। তাহলে একতরফা ডিগ্রি হয়েছে বিবাদীর বিরুদ্ধে। এখন বিবাদী আইসা বলতেছে যে রানের আমি অসুস্থ ছিলাম, এই যে দেখেন আমি হর্ষিত বালার কাছে জন্ডিসের চিকিৎসারত অবস্থায় ছিলাম। তো এরপরে আদালত এটা ওনার আবেদন নামঞ্জুর করে দিছে, তাহলে ওনার প্রতিকার কি? আপিল। তাহলে আমরা আরো একটা আপিলযোগ্য আদেশ পেলাম। আর যদি মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। বাদীর প্রতিকার কি? রিভিশন। নয়ের মতো, কিন্তু নয়েরটা ছিল বাদীর ক্ষেত্রে, আর 13টা কি? বিবাদীর ক্ষেত্রে। এই যে দেখেন, কোন মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করা হলে তা রদ করার জন্য 9 আদেশের 13 বিধির অধীন ডিগ্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে বিবাদীকে প্রমাণ করতে হবে যে তার বরাবর যথাযথভাবে সমন জারি করা হয়নি এবং শুনানির দিনে গোল দিবেন উপযুক্ত কোনো কারণে সে হাজির হতে পারেনি। লেখেন এইখানে 13-র পাশে একটু লেখেন যে 2025 সালের সংশোধনী অনুসারে 2025 সালের সংশোধনী অনুসারে 9 আদেশের 13 বিধির অধীন 9 আদেশের 13 বিধির অধীন একই বিবাদী একবার একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে। মানে 9 আদেশের 13-র আবেদনটা আপনি একবার করতে পারবেন, এলো মেইন কথা। একবার। আগে যত খুশি ততবার করতে পারতো। 25 সালে এসে বলছে একবারের বেশি একতরফা ডিগ্রি রদের আবেদন করা যাবে না। ধরেন একটা মামলায় অসংখ্যবার একতরফা ডিগ্রি হতে পারে, বিবাদী আসেন একতরফা ডিগ্রি দিছে রদের আবেদন করতে, আবার আসেন একতরফা ডিগ্রি দিতেছে রদের আবেদন করতে। বাট বর্তমানে একতরফা ডিগ্রি রদের যে 13-র যে আবেদন করতে পারবে কয়বার? একবার, 2025 সালে। মামলারে দ্রুত নিষ্পত্তি করার জন্য, নাহলে তো আজীবন এসে করতেই থাকবে, করতেই থাকবে। বুঝতেন? আচ্ছা, 13-র ক দেখেন, সরাসরি একতরফা ডিগ্রি রদ করার আবেদন ডিরেক্টলি সেট অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি। সেট অ্যাসাইড শব্দটা মনে রাখবেন। সেট অ্যাসাইড শব্দ মানে কি? বাতিল করা, রদ করা। সেট অ্যাসাইড। একবার একজন বৃদ্ধ মহিলা আমাদের বাসায় আসছে, ভাই গ্রাম থেকে আসছে বা অথবা মক্কেল। তো উনি এসে বলতেছে যে ওর সাথে এইগুলো আমি সব সেট অ্যাসাইড করে ফেলবো। সেট অ্যাসাইড মানে উনি কিন্তু শিক্ষিত না, বুঝতে পারছেন? সেট অ্যাসাইড শব্দ যে বাতিল এটা উনি জানে না, কিন্তু উনি ওই সেন্সেই ব্যবহার করতেছে, যে পারিভাষিক শব্দ হিসেবে উনি শিখছে আর কি, যে সেট অ্যাসাইড এই সেই সেট অ্যাসাইড। তাহলে আহ বিধি 13-র ক দেখেন, সরাসরি একতরফা ডিগ্রি রদ করার আবেদন। 13-র কর পাশে লিখেন মঞ্জুর না মঞ্জুর সমান সমান রিভিশন। 13-র কর পাশে লিখবেন 13-র কর পাশে লিখেন মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। বাবু সাহেব লিখছেন? একতরফা ডিগ্রি সরাসরি রদের জন্য 9 আদেশে 13 ক বিধির অধীন আবেদন করতে হবে। আদালত বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে উপর উল্লেখিত বিষয়গুলোকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের নির্দেশ না দিয়ে সরাসরি একতরফা ডিগ্রি রদের আদেশ দিতে পারে এবং একই দিনে বিবাদীকে অনধিক গোল দিবেন 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। এই 13 ক অনেকটা 9 কর মতো। 9 কতে খরচ ছিল কত? 1000। আর এখানে খরচ কত? 3000। হ্যাঁ, ওটা ছিল বাদীর ক্ষেত্রে, এটা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে। তো এখানে আরেকটা বিষয় দেখেন, যে জেনে রাখা ভালো, একতরফা ডিগ্রি বাতিলের জন্য বা একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের জন্য 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। আপনি 13-তে যান আর 13-র কতে যান, আবেদনের তামাদি মেয়াদ কত? 30 দিন।
তো 13-র কথা বলছে, দেখেন তামাদি আইনের 164 অনুচ্ছেদ 13-তে যে 30 দিন, এটা আছে তামাদি আইনের 164 অনুচ্ছেদ। আর 13-র কতে যে 30 দিন, সেটা 13-র কতেই আছে। তারপরের পয়েন্টটা দেখেন যে একই বিবাদী একবার সরাসরি একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে। একই বিবাদীর আবেদন ক্রমে এই বিধির অধীন একতরফা ডিগ্রি একবারের অধিক সরাসরি বাতিল করা যায় না। তাহলে এখন বিবাদীর অধিকার রে কমাই আনছে, সে 13-তে যাক বা 13-র কতে যাক, এখন সে করতে পারবে কতবার? একবার, একবারের বেশি পারবে না। কিন্তু আগে 13-তে তার সুযোগ ছিল অসংখ্যবার, কিন্তু বর্তমানে একবার। বুঝছেন? এখন দেখেন একতরফা ডিগ্রি রদকরণ আবেদন অগ্রাহ্য করার বিরুদ্ধে প্রতিকার, মানে আপনি একতরফা ডিগ্রি রদের আবেদন তো করছেন নয় দেশের কত বিধিতে? 13 বিধিতে। সেই আবেদন যদি অগ্রাহ্য করে, প্রতিকার কি? 13-র আবেদন অগ্রাহ্য করছে, প্রতিকার কি? আপিল। বললাম না? 13-র আবেদন না মঞ্জুর, আপিল। 13-র আবেদন মঞ্জুর, রিভিশন। 9-এর আবেদন না মঞ্জুর, আপিল। 9-এর আবেদন মঞ্জুর, রিভিশন। এছাড়া 9-4 না মঞ্জুর, মঞ্জুর, রিভিশন। 9 ক মঞ্জুর না মঞ্জুর, রিভিশন। 13 ক মঞ্জুর না মঞ্জুর, রিভিশন। শুধু দুইটা বিধি মনে রাখবেন, 9 আর 13। খারিজ রদের আবেদন না মঞ্জুর হইলে হলো 9 ক, সরি 9। খারিজ রদের আবেদন না মঞ্জুর হইছে, আপিল 9-তে। মঞ্জুর হইছে, রিভিশন। একতরফা ডিগ্রি রদের আবেদন না মঞ্জুর হইছে 13-তে, আপিল। মঞ্জুর হইছে, রিভিশন। আদেশ 9-এর 13 বিধি অনুযায়ী কোনো একতরফা ডিগ্রি রদ করার জন্য আবেদন আপিলযোগ্য মকদ্দমায় করা হলে আদালত উক্ত আবেদন অগ্রাহ্য করে আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বিবাদী আপিল দায়ের করতে পারবে। তাহলে আমরা আরো একটা আপিলযোগ্য আদেশ পেলাম, 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13। চারটা পেয়ে গেছি, 9-এর 9, 9-এর 13। কিন্তু একতরফা ডিগ্রি রদকরণের আবেদন মঞ্জুর করে আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বাদী আপিল দায়ের করতে পারবে না। যেহেতু আপনারা সবাই এই তো কিছুদিন আগেই এলএলবি পরীক্ষা দিয়ে এই 9 আদেশ তো ভালোভাবে ওই জায়গায় পড়ে আসছেন, এই কারণে আপনাদের দ্রুত বোঝানো গেছে। সব পড়ে আসছেন না 9 আদেশ কলেজে, ভার্সিটিতে? তো এই কারণে দ্রুত বোঝানো গেছে আর কি। সবাই খুবই এক্সট্রা। হ্যাঁ দেখেন তো, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিগ্রি বাতিলের অধিকার পাবে? কতবার? একবার, সরাসরি আসলেই একবার। 2 নাম্বার দেখেন, একতরফা আদেশ সরাসরি রদ রহিতের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে? কত টাকা? আর এটা যদি খারিজের কথা হইতো 1000। তো এখানে মোটামুটি অনেক প্রশ্ন আছে, সব প্রশ্ন ধীরে সুস্থে ধৈর্যের সহিত পড়ে নিবেন। একেবারে শেষে এসে দুইটা বিধি লিখতে হবে। লেখেন 9 আদেশের বিধি 14, যে জায়গা ফাঁকা জায়গা আছে সবার শেষে এসে কি 9 আদেশের বিধি 14, 14 দিয়ে লেখেন যে কোনো একতরফা ডিগ্রি বাতিলের পূর্বে, কোনো একতরফা ডিগ্রি বাতিলের পূর্বে কোনো একতরফা ডিগ্রি বাতিলের পূর্বে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। লিখছেন? বিধি 15 লেখেন, বিধি 15। পিছনে দিয়ে লেখেন 4, 9 ও 13 বিধিতে, 4, 9 ও 13 বিধিতে কোনো আদেশ বা ডিক্রি বাতিল করা হলে, কোনো আদেশ বা ডিক্রি বাতিল করা হলে উক্ত মামলা
আগের পর্যায় থেকে পুনরায় শুরু হবে। জি, উক্ত মামলা আগের পর্যায় থেকে পুনরায় শুরু হবে। আচ্ছা, আমি এই দুটো বিধির একটু ব্যাখ্যা দিই। দেখেন, কোন ডিগ্রি বাতিলের আগে, মানে যখন আপনি একতরফা ডিগ্রি একজনের পক্ষে দিছে, তো একতরফা ডিগ্রি বাতিলের আবেদন তো আপনি 13 বা 13 কতে করেন। এখন বাতিলের আগে অবশ্যই আগে বাতিলের নোটিশ দিবে, যে তুমি আসো, তোমার উপস্থিতিতে শুনানি করে বাতিল দিবে। কখনো একতরফা শুনানি করে ওই একতরফা ডিগ্রি রদ করবে না। বিধি 15 বলতেছে যে 4, 9 বা 13 বিধিতে যখন কোনো আদেশ, খারিজ আদেশ রদ করা হয় বা একতরফা ডিগ্রি রদ করা হয়, তখন ওই মামলাটা যে স্তর থেকে খারিজ হয়েছিল বা যে স্তর থেকে একতরফা ডিগ্রি হয়েছিল সে জায়গা থেকে আবার শুরু হবে। একেবারে শুরু থেকে না, যে ওই যে স্টেজ থেকে খারিজ হয়েছিল অথবা যে স্টেজ থেকে একতরফা ডিগ্রি রদ হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। এটাই বলছে বিধি 15। ধরেন আপনার মামলা একতরফা ডিগ্রি হয়েছিল বিচার্য বিষয় গঠনের সময়, তাহলে যখন একতরফা ডিগ্রি হয়েছে, একতরফা ডিগ্রি যখন রদ করা হবে তখন ওই মামলাটা ওই বিচার্য বিষয় গঠনের সময় থেকেই আবার চলবে, শুরু হবে। এটা হলো কথা, একেবারে শুরু থেকে না। যে জায়গা থেকে খারিজ হয়েছিল বা যে জায়গা থেকে একতরফা ডিগ্রি হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। বুঝছেন? এটা ভালো উদাহরণ হলো, আপনারা যারা সবাই দেখছেন কিনা, ভিসিআর দেখছেন? ভিসিআর ভিসিআর চলতে চলতে যখন কারেন্ট চলে গেছে, আবার আসছে যখন ওই জায়গা থেকেই শুরু হয়েছে। কিন্তু সিডি ডিভিডি যখন কারেন্ট চলে গেছে তখন আবার শুরু থেকে শুরু হয়েছে। যাই হোক, তো আমরা আজকে মোটামুটি বেশ পড়ে ফেলেছি। দেখেন, দুইটা আদেশ পড়ছি, দুইটা আদেশ তো না, একটা আদেশ পড়ছি, 9 আদেশ আর হচ্ছে এডিআর। তো 9 আদেশটা আমি একটু রিভিউ করে দিই। আবার দেখেন, যে বাদীর ত্রুটির কারণে হয় মকদ্দমা খারিজ। মকদ্দমা খারিজ হয় 9 আদেশে 2 বিধি, 3 বিধি, 5 বিধি, 8 বিধি। তো এর মধ্যে প্রসেস ফি না দেওয়ার কারণে খারিজ হয় 2 বিধিতে। বাদী বিবাদী কেউ আসে নাই, খারিজ হয় 3 বিধিতে। প্রতিকারে যদি আসি, 2, 3-এর বিরুদ্ধে সরাসরি রিভিশন করা যায়, বা 2, 3-এর বিরুদ্ধে প্রতিকার আছে 4-এ নতুন মামলা করা যায়, বা খারিজ রদের আবেদন করা যায় 30 দিনের মধ্যে, তামাদি আইনের 163 অনুচ্ছেদ। এই 4-এর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। সমন বিনা জারিতে ফেরত এসেছে, 1 মাসের মধ্যে পুনরায় জারির আবেদন না করলে খারিজ হতে পারে। প্রতিকার নতুন মামলা করা, এটা 9 আদেশের 5-এই আছে। 9 আদেশের 8-এ শুনানির দিন বাদী আসে নাই, বিবাদী এসেছে, খারিজ হতে পারে 9 আদেশের 8-এ। প্রতিকার হলো রিভিশন করা যায় 9 আদেশের 8-এর বিরুদ্ধে। এছাড়া নতুন মামলা দায়ের করা যায় না। খারিজ রদের আবেদন করা যায় 9 আদেশের 9-এ। 9 আদেশের 9-এর আবেদন না মঞ্জুর হইলে প্রতিকার আপিল, মঞ্জুর হইলে রিভিশন। এছাড়া 9 কতে আবেদন করা যায় সরাসরি খারিজ রদ। এই জায়গায় খরচাপাতি দেওয়া লাগবে কত টাকা? 1000 টাকা। 9 ক আবেদন মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই, একতরফা ডিগ্রি হবে 9 আদেশের 6-এ। প্রতিকার হলো 9 আদেশের 13-তে। একতরফা ডিগ্রি রদের আবেদন 13-র সুবিধা একবারের বেশি পাবেন না। সর্বশেষ সংশোধনী 2025। 13-র আবেদন করতে হবে 30 দিনের মধ্যে, তামাদি আইনের 164 অনুচ্ছেদ। 13-র আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। এছাড়া সরাসরি একতরফা ডিগ্রি রদের আবেদন করতে পারেন 13-র কতে, মঞ্জুর না মঞ্জুর রিভিশন। এক্ষেত্রে খরচাপাতি দেওয়া লাগবে 3000। এছাড়া আপিল করা যাবে 96 ধারার অধীনে, রিভিউ করা যাবে 47 আদেশের 1 বিধিতে। আর যখন একতরফা ডিগ্রির শুনানির ক্ষেত্রে, রদের ক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষের নোটিশ দিতে হবে 9 আদেশের 14। আর খারিজ আদেশ রদ বা একতরফা ডিগ্রি রদের ক্ষেত্রে যদি রদ করা হয়, ওই মামলাটা যে পর্যায় থেকে খারিজ করা হয়েছিল বা যে পর্যায় থেকে একতরফা ডিগ্রি হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। এটা হলো 9 আদেশের 15। বিবিআই লিখিত পরীক্ষায় গতবার, এর আগের বারও আসছে, যে পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতির ফলাফল, এই যে যা জানছেন এতটুকুই যদি লিখিত পরীক্ষায় বিধি টিধি ঠিক রেখে লিখতে পারেন, অনেক নাম্বার পাবেন, 80% ইনশাল্লাহ। এটাই লিখিতর পড়া। হ্যাঁ, বুঝতে পারছেন? জি।
সম্ভাবনার তো শেষ নাই ফেরদৌস, সম্ভাবনা কেবল শুরু হয়েছে। তো এই হলো কথা। আমরা এখন সরাসরি পরীক্ষায় চলে যাব, আসেন। তো সবাই ভালো থাকেন, অনলাইনে গ্রুপে প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দেন।